পজিশনের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। তার মানে এই পুরো ক্লজটা একটা প্রিপজিশনের অবজেক্ট হিসেবে আছে। অবজেক্ট হিসেবে থাকা মানে ওর পরে যদি থাকে, আর সাবজেক্ট মানে আগে থাকবে, এই হচ্ছে বিষয়। তো আমরা তাহলে কি দেখলাম? আমরা দেখলাম যে নাউন ক্লজ একটা ডিপেন্ডেন্ট ক্লজ, তার মানে এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে ক্লজ মার্কার দিয়ে শুরু হবে, এটা আমরা বুঝেছি, জানি আমরা। তবে নাউন ক্লজ কোনটা? যেই ক্লজটা নাউনের মতো কাজ করবে। তো তার আগে আমাদের নাউনের কাজগুলো মনে রাখতে হবে। নাউনের কাজগুলো কি? ভার্বের সাবজেক্ট হিসেবে বসা, ভার্বের অবজেক্ট হিসেবে বসা এবং প্রিপজিশনের অবজেক্ট হিসেবে বসা। তো এগুলো আমাদের মনে রাখতে হবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে আবার বললে ভালো হতো। প্রিপজিশনের অবজেক্ট মানে ভাইয়া এই যে এখানে ছিল যে ওয়াজ প্রেজড, হ্যাঁ, হি ওয়াজ প্রেজড ফর হোয়াট হি হ্যাড ডান, এরকম একটা সেন্টেন্স ছিল। তাহলে এখানে আছে প্রিপজিশন ফর, ফর এর পরে যেটা আছে সেটাই তো প্রিপজিশনের অবজেক্ট, তাই না? তো যার কারণে এটা আমাদের অবজেক্ট হিসেবে আছে। তো প্রিপজিশনের অবজেক্ট হিসেবে থাকলে সেটা নাউন ক্লজ হিসেবে বসে, এই হচ্ছে বিষয়। সো এটা আমরা জাস্ট বেসিক আমরা কনসেপ্টটা নিলাম নাউন ক্লজের। অর্থাৎ পরীক্ষাতে এমন আসবে না যে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ আ নাউন ক্লজ, নাউন ক্লজ খুঁজে বের করে এরকম কোনো প্রশ্ন আসবে না, বা নাউন ক্লজ চিহ্নিত করে এরকম আসবে না। আমাদের যেটা জানতে হবে নাউন ক্লজ থেকে কিভাবে কোশ্চেন আসে বা কি কি প্রশ্ন আসে বা কিভাবে কারেকশন করতে হয় এগুলো দেখতে হবে। সো যার কারণে এখন প্রথমে আমরা দেখবো যে কি কি আলাদা কিছু আছে কিনা, সেগুলো আমরা দেখবো। তো প্রথমে দেখো এখানে বলেছে যে নাউন ক্লজ মূলত তিন ভাবে গঠিত হয়ে থাকে। এই যে এটা নমিনাল, দ্যাট ক্লজ মার্কার দ্যাট দিয়ে শুরু হয়, মানে এটা বলেছে আর কি চেনার জন্য। তো এটা এমন না যে শুধু এগুলো দিয়ে শুরু হবে, অন্য কিছু দিয়ে শুরু হতে পারে। তো স্বাভাবিকভাবে এটা মনে রাখো যে দ্যাট দিয়ে শুরু হয়। তারপরে ক্লজ মার্কার হিসেবে ইফ বা হলিদার থাকে, এটাও মনে রাখো। অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, এগুলো থাকে। তো ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো আসলে নাউন ক্লজেও থাকে, অ্যাডজেক্টিভ ক্লজেও থাকে, অ্যাডভার্ব ক্লজেও থাকে। তো এগুলো আলাদা করে পড়ার দরকার নেই, জাস্ট একটু ধারণা নিও আর কি, এই হচ্ছে বিষয়। তারপরে এখানে বলেছে যে এগুলা কিছু নির্দিষ্ট ক্লজ মার্কার। আমরা কি করেছিলাম যারা ক্লাস করেছিলাম প্রথমটা? ক্লজ মার্কার কোনগুলো? যেগুলো ক্লজকে চিনিয়ে দেয়। আমরা জানি যে সেন্টেন্স দুই ধরনের স্বাভাবিকভাবে, ক্লজ দুই ধরনের, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। তো কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ, কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? ক্লজ মার্কার যুক্ত অংশটাই ডিপেন্ডেন্ট ক্লজ, এভাবে আমরা চিনেছি বা এইভাবে পড়তে শিখেছি। তো এইগুলা এখানে বিভিন্ন ধরনের ক্লজ মার্কার দিয়েছে, কোনটা কি প্রকাশ করে। হোয়ার স্থান প্রকাশ করে, এটা তো আমরা জানি। হোয়াই মানে কারণ প্রকাশ করে, রিজন। হু মানে পার্সনকে প্রকাশ করে, হাউ মেনি, হাউ মাচ, কোয়ান্টিটি বা অ্যামাউন্ট প্রকাশ করে, এগুলো তো আমরা জানি। সেগুলো একটু দেখে নিও আর কি, এগুলো বেসিক জিনিস, এগুলো দেখানোর কিছু নাই বা বোঝানোর কিছু নাই। তো এখন আমরা যেটা দেখবো দ্যাট এবং হোয়াট এর মধ্যে পার্থক্য। মানে মাঝে মাঝে কিছু সেন্টেন্স থাকবে যেখানে দ্যাটও থাকবে, হোয়াটও থাকবে। তো কখন আমরা দ্যাট বসাবো, কখন হোয়াট বসাবো, সেটা তোমাদেরকে একটু দেখাই। সবাই একটু খেয়াল করো, সবাই একটু লিখো আমার সাথে, ঠিক আছে? দ্যাট এবং হোয়াটের মধ্যে পার্থক্যটা এখন আমরা দেখবো। দ্যাট এবং হোয়াটের মধ্যে পার্থক্য, যে কখন কিভাবে বলবো। ধরো একটা সেন্টেন্স লিখলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে আসে। ধরো এরকম সেন্টেন্স আছে এটা যে দ্যাট এবং হোয়াট he got is known to all। এরকম একটা এক্সাম্পল আছে যে সে যা পেয়েছে, he got is known to all, সেটা সবাই জানে বা সবারই জানা। অর্থাৎ সে যা পেয়েছে সবই জানে, সবাই জানে। তো এখানে দ্যাট হোয়াট যে কোনো একটাই বসতে পারে, তো যে কোনো একটা বসবে। দ্যাট he got নাকি হোয়াট he got, তো তোমরা এটা জানো না যেহেতু প্রথম এই বিষয়ে প্রথম ক্লাস করতেছো। তো ঘটনা হচ্ছে তিনটা পার্থক্য আছে, আমাদের মনে রাখতে হবে। প্রথম পার্থক্যটাই এক্সাম্পলটা এইটা। প্রথম পার্থক্যটা হচ্ছে যদি কমপ্লিট সেন্স বোঝায়, সেটা হচ্ছে মানে সম্পূর্ণ কোনো অর্থ দিলে সেটা হচ্ছে আমাদের ওখানে দ্যাট বসবে, সেখানে হোয়াট বসবে না। আর অসম্পূর্ণ মানে ইনকমপ্লিট বোঝালে হোয়াট বসবে। তো এখানে বলতেছে সে যা পেয়েছে সেটা সবার কাছে জানা। তো কি পেয়েছে সে, এটা আমাদের বুঝতে হবে। কি পেয়েছে সেটা বলা নেই, তার মানে নির্দিষ্ট না। অর্থাৎ কোনো কিছু নির্দিষ্ট না যেহেতু, বা he got is known to all, কি পেয়েছে সেটা বোঝা যাচ্ছে না, এটা ইনকমপ্লিট। যার কারণে ইনকমপ্লিট হওয়ার কারণে হোয়াট বসবে, অর্থাৎ এখানে হোয়াট বসবে, ইনকমপ্লিট। কিন্তু এখানে যদি আরেকটা एग्जांपल দেই নিচে, তাহলে বুঝতে পারবা যে that what he got, এটা আর এখানে লিখতেছি না, is known to all। তারপরে দেখতে পাচ্ছ যে আছে that what he got the prize is known to all, অর্থাৎ সে যে পুরস্কারটা পাইছে সেটা সবার কাছে জানা। তাহলে কি পেয়েছে? পুরস্কার পেয়েছে, তার মানে কি পেয়েছে সেটা স্পষ্ট এখানে, মানে এটা কমপ্লিট।
তো যার কারণে এখানে আমাদের কি বসবে, কমপ্লিট সেন্স বোঝাচ্ছে, যার কারণে দ্যাট বসবে। তো এই দুইটা জিনিস লিখে রাখো, তাহলে বুঝতে পারবা। দুইটা জিনিস লিখে রাখো যে কমপ্লিট সেন্স বোঝালে দ্যাট বসে আর ইনকমপ্লিট সেন্স বোঝালে হোয়াট বসে। এটা হচ্ছে প্রথম পার্থক্য। কমপ্লিট সেন্স বোঝালে দ্যাট বসে আর ইনকমপ্লিট সেন্স বোঝালে হোয়াট বসে। কমপ্লিট এবং ইনকমপ্লিট। সো এখন সেকেন্ড যে এক্সাম্পলটা আমরা দেখব সেটা হচ্ছে, সেকেন্ড যে এক্সাম্পলটা আমরা দেখব সেটা কি বলুন তো আপনারা। আচ্ছা, সেকেন্ড যে এক্সাম্পলটা দেখব সেটা হচ্ছে আমাদের রেফারেন্স বা অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট, রেফারেন্স বা অ্যান্টিসিডেন্ট মানে কোনো উল্লেখ যদি থাকে, পূর্ববর্তীতে যদি কোনো অ্যান্টিসিডেন্ট লেখার দরকার নেই। তোমরা দেখো যে রেফারেন্স মানে পূর্ব উল্লেখ। রেফারেন্স মানে পূর্ব উল্লেখ। পূর্বে যদি কোনো কিছু উল্লেখ থাকে তাহলে সেটাকে আমরা কি বুঝবো, রেফারেন্স। যদি কোনো নাউন প্রনাউন থাকে সেখানে রেফারেন্স থাকলে দ্যাট বসে, কিন্তু রেফারেন্স না থাকলে হোয়াট বসে। সেরকম একটা एग्जांपल দেখে তাহলে বুঝতে পারবা তোমরা। যেমন এখানে যদি থাকে যে দা মুভি দ্যাট অথবা হোয়াট ইউ সাজেস্টেড ওয়াজ ফানি। তুমি যে মুভিটা আমাকে সাজেস্ট করছিলে সেটা ফানি মুভি ছিল, ফানি টাইপের ছিল, এরকম বোঝাচ্ছে। তো এখানে দ্যাট এবং হোয়াট এর আগে একটা কি আছে, রেফারেন্স আছে, কি, মুভি। সো এখানে ওই মুভিটাকে বোঝাচ্ছে। সো মুভিটা একটা নাউনের মধ্যে পড়তেছে। সো এখানে একটা রেফারেন্স আছে, যার কারণে আমাদের কি বসবে, বাংলাটা ক্লিয়ার করে লেখেন। বাংলাটা আসলে বানানটা হয়তো ভুল হয়েছে, কারণ আমরা তো বাংলার ক্লাস নিচ্ছি না, এখানে বানানটা আমাদের দেখা জরুরি না। সো রেফারেন্স মানে হচ্ছে কি, তোমরা জানো রেফারেন্স মানে উল্লেখ, এটাই লিখো। উল্লেখ, কোনো কিছু যদি পূর্ব উল্লেখ থাকে বা রেফারেন্স দেওয়া থাকে তাহলে সেখানে আমাদের কি বসবে, সেখানে দ্যাট এবং হোয়াটের মধ্যে দ্যাট বসবে। অর্থাৎ রেফারেন্স আছে দা মুভি, যার কারণে দ্যাট বসবে। রেফারেন্স না থাকলে কি বসতো, যদি এখানে মুভিটা না থাকতো তাহলে কি বসতো, মুভিটা যদি না থাকতো তাহলে কি বসতো, আমাদের হোয়াট বসতো। তার মানে রেফারেন্স থাকলে দ্যাট বসে, রেফারেন্স না থাকলে হোয়াট বসে। এই হচ্ছে বিষয়। সো আরেকটা পার্থক্য হচ্ছে প্রিপজিশন জাতীয়। তো লিখো প্রিপজিশন থাকলে হোয়াট বসে, দ্যাট বসে না। প্রিপজিশন থাকলে হোয়াট বসে, তার মানে সেখানে দ্যাট বসে না। প্রিপজিশন থাকলে হোয়াট বসে, তো সেটা দেখাচ্ছি। হি ওয়াজ, এখানে আছে যে সেটা এই এক লাইনে লিখি যে হি ওয়াজ প্রেজড ফর his honesty। আচ্ছা, এরকম হবে না, হি ওয়াজ প্রেজড ফর দ্যাট অথবা হোয়াট হি হ্যাড ডান। অর্থাৎ বলতেছে যে হি ওয়াজ প্রেজড ফর, সে প্রশংসিত হয়েছিল যা সে করেছে, অর্থাৎ তার কাজের জন্য সে প্রশংসিত হয়েছিল। তো দ্যাট এবং হোয়াট এর আগে তোমরা দেখতে পাচ্ছ একটা প্রিপজিশন আছে। তো প্রিপজিশনের পরে কি বসবে, হোয়াট বসবে, তার কারণে এখানে হোয়াট বসবে। সো এই হচ্ছে আমাদের দ্যাট এবং হোয়াট এর মধ্যে তিনটা পার্থক্য। তিনটা পার্থক্য আমি আবার হাইলাইট করে লিখাচ্ছি। সবাই একটু এই एग्जांपलটা তাড়াতাড়ি তোলো, ঠিক আছে? তোলার পরে আমি লিখছি। আচ্ছা, উঠানো হয়েছে, তাহলে ধন্যবাদ। সো দেখো এখন আমি সবগুলো আবার হাইলাইট করে লিখতেছি যে আমাদের পার্থক্যগুলো আমরা কি দেখলাম দ্যাট এবং হোয়াট এর মধ্যে। দ্যাট এবং হোয়াট এর মধ্যে পার্থক্য, প্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে কমপ্লিট এবং ইনকমপ্লিট। কমপ্লিট, ইনকমপ্লিট। সেন্টেন্সটা যদি কমপ্লিট বা সম্পূর্ণ অর্থ দেয়, জিনিসটা ক্লিয়ার থাকে, তাহলে সেখানে কি বলবে,
কমপ্লিট হলে দ্যাট, আর ইনকমপ্লিট হলে হোয়াট। এভাবে সবাই লিখবে, তাহলে মনে থাকবে। আর 2 নম্বরে যেটা দেখেছি রেফারেন্স, রেফারেন্স থাকলে দ্যাট বসবে, আর রেফারেন্স না থাকলে হোয়াট। আর 3 নম্বরে দেখেছি প্রিপোজিশন, প্রিপোজিশন থাকলে সেখানে কখনো দ্যাট বসবে না, সেখানে হোয়াট বসবে। আর প্রিপোজিশন না থাকলে দ্যাট বসবে। এই হচ্ছে 3টা পার্থক্য। এভাবে খাতায় লিখে যখন তোমরা পড়বা এমনিতেই মনে থাকবে, ঠিক আছে? সো দ্যাট এবং হোয়াট এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এটাই, আমাদের একটু ভালোভাবে মনে রাখতে হবে। এমসিকিউ এরকম ভাবে প্রশ্ন আসবে। সেটা লিখো, তারপর আমি মুছে দিচ্ছি। লিখেছো সবাই? আচ্ছা, লিখেছে সবাই। আচ্ছা, সো এখন আমরা যেটা দেখবো সেটা একটু খেয়াল করো সবাই। এখন আমরা দ্যাট এবং হোয়াট দেখে ফেলেছি। এখন আমরা দেখবো একটা নির্দিষ্ট টপিক, আমরা দেখবো সেটা হচ্ছে নমিনাল দ্যাট ক্লজ। কি দেখবো আমরা? সেটা হচ্ছে নমিনাল দ্যাট ক্লজ। এটা হচ্ছে আমাদের টপিক, যে নমিনাল দ্যাট ক্লজ কি। তো সবাই আমি যেটা লিখাচ্ছি বা যেভাবে লিখাবো সেভাবে লিখবা, না লিখলে কিন্তু পরে কিন্তু বুঝবা না, ঠিক আছে? সো লিখো নমিনাল দ্যাট ক্লজ মানে হচ্ছে, সবাই লিখো, এটা একটা স্পেশাল কাইন্ড অফ নাউন ক্লজ। স্পেশাল কাইন্ড অফ নাউন ক্লজ। তো সবাই তাড়াতাড়ি লিখো যে নমিনাল দ্যাট ক্লজ মানে হচ্ছে এটা একটা স্পেশাল কাইন্ড অফ নাউন ক্লজ। তার মানে এখানে এটা একটা নাউন ক্লজেরই প্রকার, নাউন ক্লজের মধ্যে পড়ে, তবে এটা স্পেশাল। তো কি হিসেবে স্পেশাল সেটা আমরা দেখবো। তো আপাতত লিখো যে এটা একটা স্পেশাল কাইন্ড অফ নাউন ক্লজ। তারপরে লিখো এটা দ্যাট দিয়ে শুরু হয়, এটা দ্যাট দিয়ে শুরু হয়, অর্থাৎ সেন্টেন্সটা দ্যাট দিয়ে শুরু হবে। নমিনাল দ্যাট ক্লজ কি দিয়ে শুরু হবে? এটা দ্যাট দিয়ে শুরু হয়। এটা একটা স্পেশাল কাইন্ড অফ নাউন ক্লজ এবং এটা কি দিয়ে শুরু হয়? দ্যাট দিয়ে শুরু হয়। এটা লিখেছো। তারপর লিখো 2টা ভার্ব থাকবে, 2টা ভার্ব থাকে এবং পরের ভার্বটা সিঙ্গুলার হয়। পরের ভার্বটা সিঙ্গুলার হয় বা হবে। তো এই হচ্ছে আমাদের নমিনাল দ্যাট ক্লজ। एग्जांपल দিলে ক্লিয়ার হয়ে যাবে। আগে এটা লিখে রাখো, তারপর বোঝাচ্ছি। লিখো যে নমিনাল দ্যাট ক্লজ মানে এটা একটা স্পেশাল কাইন্ড অফ নাউন ক্লজ। তারপরে লিখো যে এটা দ্যাট দিয়ে শুরু হয়, 2টি ভার্ব থাকে এবং পরের ভার্বটা সিঙ্গুলার হবে। মানে পরের ভার্বটা সিঙ্গুলার হতেই হবে, এটা হচ্ছে কন্ডিশন বা শর্ত, যে 2টা ভার্ব থাকতে হবে ওই সেন্টেন্সে, পরের ভার্বটা সিঙ্গুলার হতে হবে, তাহলে এটা নমিনাল দ্যাট ক্লজের মধ্যে পড়বে। এটা হচ্ছে জিনিসটা। আসলে এটা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে আমরা ব্যাখ্যা করে তোমাদেরকে লিখালাম। তো এখন কি আমি উদাহরণ দিতে পারি? সবাই একটু বলো। एग्जांपल দিব আমি। আচ্ছা, পলাশ নূর বলেছে ডান, ওকে। সো এখন আমি एग्जांपल দিচ্ছি, সবাই খেয়াল করো। সো আমরা বললাম যে নমিনাল দ্যাট ক্লজ দ্যাট দিয়ে শুরু হবে, স্পেশাল কাইন্ড অফ নাউন ক্লজ, এবং 2টা ভার্ব থাকবে, পরের ভার্বটা সিঙ্গুলার হবে। তো দেখি কিভাবে থাকে। ধরো এরকম আছে যে দ্যাট ঢাকা ইজ এ সিটি অফ mosque is known to all। বলতেছে যে ঢাকা যে মসজিদের শহর, এটা সবার কাছে জানা বা সবাই জানে। ঢাকা কিন্তু মসজিদের শহর, এটা কিন্তু একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন আসে। যাই হোক, তো দেখো যে ঢাকা ইজ এ সিটি অফ মস্ক ইজ নোন টু অল। তো ঢাকা যে একটা মসজিদের শহর সেটা সবার কাছেই জানা। তো খেয়াল করো, আমরা নমিনাল দ্যাট ক্লজের স্ট্রাকচার যেভাবে পড়েছি ওরকমই দ্যাট দিয়ে শুরু হবে। যেটা নমিনাল দ্যাট ক্লজ মানে দ্যাট দিয়ে শুরু হবে, 2টা ভার্ব থাকবে, 2টা ভার্ব আছে, এবং এই যে পরের ভার্বটা সিঙ্গুলার আছে, পরের ভার্বটা সিঙ্গুলার আছে, অর্থাৎ নমিনাল দ্যাট ক্লজ দ্যাট দিয়ে শুরু হবে। লিখো 2টা ভার্ব, আবার আমি তো লিখিয়েছি, তো যারা না লিখেছো আবার লিখো যে দ্যাট দিয়ে শুরু হবে,
দুইটা ভার্ব থাকবে এবং পরের ভার্বটা সিঙ্গুলার হবে। তো কথা হচ্ছে ভাইয়া তাহলে এটার অর্থটা কেমন হবে? অর্থটা একটু তোমাদের উল্টিয়ে নিতে হবে সুন্দরভাবে অর্থ করতে গেলে। মানে ঘটনাটা হচ্ছে এই ইজ ভার্বটা হচ্ছে আমাদের ভার্ব, আর এই পুরো অংশটা প্রথমে যে দ্যাট ক্লজটা আছে এটা একটা সাবজেক্টের মতো কাজ করতেছে। তো এই দ্যাট ক্লজটা সাবজেক্টের মতো কাজ করতেছে, তার মানে এটা নাউন ক্লজ। তো ওগুলো আমাদের দেখার বিষয় না, আমরা অর্থটা কিভাবে খেয়াল করবো দেখো। এটা আমরা অর্থটা এই দ্যাটটাকে ছাড়া চিন্তা করবো যে ঢাকা ইজ এ সিটি অফ মস্ক, যে ঢাকা একটা মসজিদের শহর। দ্যাট ইজ নোন টু অল, এই দ্যাটটাকে ইজ এর সাথে বসাবো, অর্থাৎ এই ঢাকার ভার্ব হচ্ছে ইজ আর এই দ্যাটের ভার্ব হচ্ছে ইজ। বুঝা গেছে? তার মানে যে ঢাকা ইজ এ সিটি অফ মস্ক, ঢাকা যে মসজিদের শহর সেটা সবার কাছে জানা, সেটা মানে দ্যাট ইজ নোন টু অল। মানে অর্থ করার ক্ষেত্রে উল্টিয়ে নিবা তুমি, এই দ্যাটটাকে এখানে চিন্তা করবো যে দ্যাট ইজ, দ্যাটটা এখানে, দ্যাটটা প্রথমে শুরু হবে, এই হচ্ছে বিষয়। আর একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা। ধরো একটা নাম, ধরো যে জায়ান বলতেছি আমি, তোমরা জানো যে এই নামে এক্সাম্পল দিই, কারণ রহিম করিম নামগুলো আমার ভালো লাগে না বলতে, মানে এগুলাই তো মানে পড়েছি ছোটবেলা থেকে, তো এগুলো অনেকের কাছে বোরিং লাগে। যাই হোক, সো দ্যাট জায়ান এখানে বলতেছে যে জায়ান স্টাডিজ রেগুলারলি, হ্যাঁ, দ্যাট ইজ নোন টু অল। এখানে দ্যাট দিয়ে শুরু হয়েছে, দুইটা ভার্ব আছে, পরের ভার্বটা সিঙ্গুলার আছে। তো এখানে শুধু যে এম ইজ আর এগুলাই থাকবে ব্যাপারটা এমন না, এখানে অন্য ভার্বও থাকতে পারে। তাহলে ওটার জন্য আরেকটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে। মানে এখানে যে কোনো মেইন ভার্বও থাকতে পারে, যেমন দ্যাট, দ্যাট দিয়ে শুরু হয়েছে, তারপরে আরেকটা ভার্ব আছে ইজ, মানে দুইটা ভার্ব আছে ইজ এবং সিমস, এবং পরের অর্থ সিঙ্গুলার আছে, সিঙ্গুলার। তো জায়ান যে পড়তেছে সেটা সবার কাছে মনে হচ্ছে দ্যাট সিমস টু অল, সেটা সবাই বুঝতেছে আসলে বিষয়টা, এই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তো তোমাদেরকে একটু ভার্বের বিষয়টা ক্লিয়ার করে, যারা প্রথম ক্লাস করেছো, তো ভার্বের প্রথম ক্লাস যারা করোনি, তখন তোমরা এগুলো ভার্ব মনে হয় চিনো না। দেখো ভার্ব হচ্ছে গো, আর এই যে গোস যদি দুই আমরা গোস এস বাই এর যুক্ত করে এটা সিঙ্গুলার হয়েছে। যেমন প্লে মানে খেলা, প্লেস মানে এটাও খেলা, কিন্তু এটা সিঙ্গুলার ফর্মে আছে। অর্থাৎ ভার্বের সাথে এস বাই এর যুক্ত হলে এগুলা কি, এগুলো হচ্ছে সিঙ্গুলার ফর্ম। ভার্বের সাথে এস বাই এস কখন যুক্ত হয়? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। সো যেমন হি এর পরে গোস বসবে, প্লেস বসবে, আর আই এর পরে গো বসবে, প্লে বসবে। থার্ড পারসন সিঙ্গুলার ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে ওই যে ওইটা আমাদের যেটা মাঝখানে যেটা সেইটা, মানে পরের ক্লজটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তো দেখো এখানে গো এবং গোস ভার্ব, যেটা এখানে যেটা ভার্বের বেসিক ফর্ম সেটা হচ্ছে প্লুরাল, আর ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে সিঙ্গুলার হয়। আর ওই যে অক্সিলিয়ারি ভার্বগুলোর মধ্যে এই যে এম, ইজ, এগুলো হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল, ওয়্যার হচ্ছে প্লুরাল, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, হ্যাভ হচ্ছে প্লুরাল। ঠিক আছে, এভাবে তোমাদের চিনতে হবে বিষয়গুলো। ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, এগুলো সিঙ্গুলার, আর এগুলো প্লুরাল, এই হচ্ছে বিষয়। তো এগুলো বেসিক ক্লাস, প্রথম ক্লাসটা যারা মিস করেছো তারা ওই বক্সে পড়ে যাচ্ছে। আমরা এই ক্লাসটা মিস করেছি, আমাদের ক্লাসে তাহলে কিন্তু দিবে না, কারণ ক্লাস রেকর্ড নিতে পারমিটেড না। যখন দেখে যে অনেকেরই প্রয়োজন তখন দিবে জিনিসটা, এছাড়া দিবে না। তো এই হচ্ছে বিষয় নমিনাল দ্যাট ক্লজ। তো এক্সাম্পল দিলাম, এখন তোমরা আমাকে বলো যে নমিনাল দ্যাট ক্লজ বুঝেছো কিনা। আমি ওইটাই লিখতেছি, তোমরা এই নমিনাল দ্যাট ক্লজের স্ট্রাকচার মুখস্থ না করে একটা এক্সাম্পল মনে রাখো। হ্যাঁ ভাইয়া, তাহলে এখানে ডিপেন্ডেন্ট ক্লজটা কোনটা? এই যে আমি লিখাচ্ছি, আবার দেখেন দ্যাট, যদি এই এক্সাম্পলটা মনে রাখো তাহলে অনেক ভালোভাবে মনে থাকবে। দ্যাট ঢাকা ইজ এ সিটি অফ মস্ক ইজ নন টু অল। বলতেছে ঢাকা যে মসজিদের শহর সেটা সবার কাছে জানা, যে
দ্যাট ঢাকা ইজ এ সিটি অফ মস্ক ইজ নোন টু অল। তো এখানে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যে দ্যাট যুক্ত যে অংশটা আছে, দ্যাট ঢাকা ইজ এ সিটি অফ মস্ক, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর এখানে প্রিন্সিপাল ক্লজ হিসেবে কাজ করতেছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের ভার্ব, আর এই পুরোটাই প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, এই হচ্ছে বিষয়। তবে ডিপেন্ডেন্ট ক্লজ মানে দ্যাট যুক্ত যে অংশ সেটা ডিপেন্ডেন্ট ক্লজ। স্পেশাল কাইন্ড অফ নাউন ক্লজ, এটা আবার আরেকবার বলবেন, এটা আবার কি বলবে? প্রথমেই তো বললাম যে নাউন ক্লজ দ্যাট নমিনাল দ্যাট ক্লজ মানে স্পেশাল কাইন্ড অফ নাউন ক্লজ, মানে নাউন ক্লজের মধ্যে এটা পড়ে, যার জন্য এটাকে স্পেশাল বলেছে, কারণ এখানে দ্যাট দিয়ে শুরু হয়, আলাদা করে দুইটা ভার্ব থাকে, পরে ভার্বটা সিঙ্গুলার হয়, এই হচ্ছে বিষয়। এখানে তো প্যারানোর কিছু নেই, মানে আমরা জিনিসটা মনে রাখবো যে একদম ইজি বিষয়, যে একদম ইজি বিষয় যে নমিনাল দ্যাট ক্লজ মানে, একদম ইজি বিষয় যে নমিনাল দ্যাট ক্লজ মানে দ্যাট দিয়ে শুরু হবে এবং এখানে দুইটা ভার্ব থাকবে এবং পরের ভার্বটা সিঙ্গুলার হতে হবে। সো এরকম জাতীয় প্রশ্ন আমরা কিছু সলভ করি, তাহলে তোমরা বুঝতে পারবে। তো কিছু সলভ করে দেখি যে পারি কিনা। জান্নাতুল মামা স্মৃতি বলেছে হ্যাঁ ভাইয়া বুঝছি, আচ্ছা থ্যাংক ইউ বোঝার জন্য। সো এই দেখো এখানে দেওয়া আছে যে স্ট্রাকচারটা দেওয়া আছে, দ্যাট স্ট্রাকচারটা আমি লিখি নাই, স্ট্রাকচারটা তাহলে লিখাই। স্ট্রাকচারটা আমি এজন্য লিখাই নাই কারণ স্ট্রাকচার লিখলে তোমাদের ওইটাই মুখস্থ করবা বা ওইটার প্রতি মুখস্থ করার জন্য তোমরা এই করবা। সো আমি আগে এক্সাম্পলটা লিখাইছি, এক্সাম্পলটা মনে রেখো, তাহলে ওই স্ট্রাকচারও মনে থাকবে যে দ্যাট ঢাকা ইজ এ সিটি অফ মস্ক ইজ নোন টু অল। এটা আমি এক্সাম্পল মনে রেখে এটা মনে রাখি, তো আমারও তো মনে রাখতে হয় তাই না? তো এইভাবেই করবা তোমরা। তো স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে একটা দ্যাট থাকবে, তারপর একটা সাবজেক্ট থাকবে, তারপর একটা এফবি মানে ফাইনাইট ভার্ব থাকবে, এবং তারপরে যে ভার্বটা হবে সেটা হবে কি সিঙ্গুলার, সিঙ্গুলার ফর্মে হবে, অর্থাৎ পরের ভার্বটা হবে সিঙ্গুলার ফর্মে। সো এটাই মনে রাখতে হবে তোমাদের, দ্যাট দিয়ে শুরু হবে, দুইটা ভার্ব থাকবে, পরের ভার্বটা সিঙ্গুলার হবে। আচ্ছা, সো এখন আমরা দেখবো যে এখান থেকে কোনো প্রশ্ন কিভাবে সলভ করবো আমরা। সো এই যে এখানে যেগুলো আছে ইনকারেক্ট কারেক্ট, এগুলো তোমাদের দেখার দরকার নাই, এগুলো তোমরা কেটে দিও, এগুলো দেখার দরকার নাই। আমরা এমসিকিউ সলভ করবো, কারণ পরীক্ষাতে তো আমাদের চেঞ্জ করতে হবে না, জাস্ট এমসিকিউ দেখে যেন চিনতে পারি, এটাই হচ্ছে বিষয়। তো দেখো এখানে একটা एग्जांपल আছে, স্যাম্পল প্র্যাকটিস। begin their existence as icy stuff of crystals over most of the earth seems likely। তো খেয়াল করো এখানে দুইটা ভার্ব আছে, একটা আছে begin আর পরের ভার্বটা সিঙ্গুলার আছে, যেটা হচ্ছে ভার্ব সিমস মানে মনে হওয়া বা প্রতিহত হওয়া, কোনো কিছু মনে হওয়া সিমস। তো এটা হচ্ছে সিঙ্গুলার আছে। তো আমরা জানি দুইটা ভার্ব থাকলে এবং পরের ভার্বটা সিঙ্গুলার থাকলে সেখানে কি বসে, দুইটা ভার্ব থাকলে এবং পরের ভার্বটা সিঙ্গুলার থাকলে সেখানে দ্যাট ক্লজ বসে, অর্থাৎ নমিনাল দ্যাট ক্লজ, অর্থাৎ দ্যাট দিয়ে শুরু হবে। তো অপশনগুলোর মধ্যে যেটা দ্যাট দিয়ে শুরু হয়েছে সেটাই অ্যানসার, ডি নাম্বার দ্যাট রেইন ড্রপস। এই তো একজন বলছে, জান্নাতুল মসজিদি বলতেছে যে দ্যাট দিয়ে শুরু হয়, তো এখানে দ্যাট বসবে, একদম ইজিলি অ্যান্সার করা যায়। এগুলো তোমার যদি মনে থাকে 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবা। মানে এরকম প্রবলেম আরো আছে, সেগুলো দেখাচ্ছি দাঁড়াও। এই যে দেখো এখানে আছে যে বিগিন দেয়ার এক্সিস্টেন্স, এটা একটু আগে আমরা দেখলাম, এটার দেখার দরকার নেই। তারপরে ধরো আরেকটা আছে এখানে যে এটা না যেটা নমিনাল দ্যাট ক্লজ সেটা দেখাচ্ছি। এই দেখো of all modern domestic poultry is the red jungle fowl is widely believed। তো এখানে আমাদের দুইটা ভার্ব আছে, যে একটা ভার্ব ইজ আর একটা ভার্ব হচ্ছে ইজ। তো পরের ভার্বটা আমাদের সিঙ্গুলার আছে কিনা সেটা দেখতে হবে। প্রথমের ভার্বটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক সেটা আমাদের বিষয় না, বিষয় হচ্ছে দুইটা ভার্ব থাকতে হবে এবং পরের ভার্বটা সিঙ্গুলার থাকতে হবে। সো ইজ এখানে আমাদের সিঙ্গুলার আছে, সো দুইটা ভার্ব থাকলে পরের ভার্বটা সিঙ্গুলার থাকলে প্রথমে দ্যাট দিয়ে শুরু হবে, সো দ্যাট দিয়ে যে ডি নাম্বার যেটা আছে সেটা आंसर, এই হচ্ছে বিষয়। তারপর আরেকটা দেখাই তোমাদেরকে। এই দেখো এই যে এখানে যে আর এ ফর্ম অফ কার্বন হ্যাজ বিন নোন সিন্স দ্য লেট 18th সেঞ্চুরি। এখানে আর হচ্ছে একটা ভার্ব, তারপরে হ্যাজ বিন হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব, হ্যাজ এবং হ্যাভ এর ভিতরে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। সো হ্যাজ এখানে সিঙ্গুলার, তো এখানে সিঙ্গুলার ভার্ব আছে, তো দুইটা ভার্ব থাকলে পরের ভার্বটা সিঙ্গুলার হলে কি বসে, প্রথমে দ্যাট দিয়ে শুরু হয়, যে দ্যাট ডায়মন্ডস হবে। এটাই হচ্ছে নমিনাল দ্যাট ক্লজ। প্রশ্নগুলো এভাবেই থাকবে যে দুইটা ভার্ব থাকলে পরের ভার্বটা সিঙ্গুলার থাকলে সেটা দ্যাট দিয়ে শুরু হবে। তো এগুলো অ্যানসার করার আরেকটা সহজ উপায় হচ্ছে যখন তুমি অপশনে দেখবে যে দ্যাট দিয়ে কোনো অপশন আছে, দ্যাট প্লাস সাবজেক্ট আছে, তখন ওইটাই চিন্তা করবে যে হ্যাঁ এটা নমিনাল দ্যাট ক্লজ হবে কিনা। 80% ক্ষেত্রে দ্যাট নমিনাল দ্যাট ক্লজই হবে। আর যদি সেটা আমাদের ওই যে পরবর্তীতে ই না থাকে, সিঙ্গুলার ভার্ব না থাকে, তাহলে তো নমিনাল দ্যাট ক্লজ হবে না, তাই না? এই হচ্ছে বিষয়। সো এখন সবাই আমাকে বলো যে নমিনাল দ্যাট ক্লজ বুঝছো কিনা, তাহলে আমরা নেক্সট টপিকে যাব। আশা বলেছে জি, মাওয়া বলেছে বুঝছি ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারছি, একদম সহজ। এটা যার জন্য তোমাদেরকে কিন্তু আমি প্রথমে স্ট্রাকচার লিখাই নাই,
স্ট্রাকচার না লিখে আমি লিখিয়েছি যে নমিনাল দ্যাট ক্লজ মানে একটা স্পেশাল কাইন্ড অফ নাউন ক্লজ যেটা দ্যাট দিয়ে শুরু হবে এবং দুইটা ভার্ব থাকবে, পরের ভার্বটা সিঙ্গুলার থাকবে। এই হচ্ছে বিষয়, খুব ইজি। এবং তোমাদেরকে এমসিকিউ সহ আমি দেখিয়ে দিলাম যে এমসিকিউ সহ কিভাবে সলভ করতে হয় বা এমসিকিউ গুলো কিভাবে আসে। তো এখন আমরা নেক্সট টপিক দেখব আজকের লেকচারে, যেটা আমাদের নেক্সট টপিক। সবাই একটু দেখো বোর্ডের দিকে, যে তোমাদের ভালোর জন্য কিন্তু আমি লিখাচ্ছি প্রত্যেকটা টপিক, না হলে কিন্তু আমি লিখাতাম না, কারণ এটা কিন্তু আমাদের কষ্ট কমে গেছে অনলাইন ক্লাস, মানে স্ক্রিন দেখে দেখে ক্লাস নেওয়া যায়। কিন্তু আমরা কিন্তু যখন দাঁড়িয়ে ক্লাস নিতাম সামনাসামনি, পুরোপুরি কিন্তু পুরো 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার শিট না দেখে কিন্তু বোর্ডে লিখাতাম। তো সেটাই আমি নিজে অভ্যস্ত ভাবে ক্লাস নিতে, এবার দেখে দেখে পড়াতে ভালো লাগে না। তো দেখে দেখে পড়া তোমাদেরকে স্ট্রাকচার মুখস্থ করাতাম, তো সেটা তোমরা বুঝতা না, তো যার জন্য বোর্ডে লিখাচ্ছি। তো সবাই খেয়াল করবে বোর্ডে। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এমবেডেড কোশ্চেন। কি দেখবো আমরা? এমবেডেড কোশ্চেন। তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা টপিকে আমি আলাদা করে পড়াচ্ছি যে হ্যাঁ ক্লজ মানে এসএস, ক্লজ মানে এসএস, সাবজেক্ট ক্লজ ফাইনাল ভার্ব, নমিনাল দ্যাট ক্লজ মানে যেটা দ্যাট দিয়ে শুরু হবে। মানে প্রত্যেকটা টপিকই একটা করে উপায় বা ট্রিক বলে দিচ্ছি যেভাবে তোমরা মনে রাখতে পারবা, কারণ আস্তে আস্তে তোমাদের লেকচার শিট আরো বাড়বে। মোটামুটি ইংরেজিতে 14টা লেকচার শিট আছে, এতগুলো লেকচার শিট হবে, তখন তোমরা একটা টপিক মনে রাখবা। একটা টপিকের কথা মনে হলেই যেন মনে রাখতে পারো সেভাবেই পড়াচ্ছি। সো লিখো এমবেডেড কোশ্চেন মানে বিপরীত, মানে এটা মনে রাখার জন্য একটা উপায় লিখতেছি আর কি। লিখো এমবেডেড কোশ্চেন মানে বিপরীত বা উল্টা। এমবেডেড কোশ্চেন মানে বিপরীত বা উল্টা, সবাই লিখো যে এমবেডেড কোশ্চেন মানে বিপরীত বা উল্টা। এমবেডেড কোশ্চেন মানে হচ্ছে বিপরীত বা উল্টা। এমবেডেড কোশ্চেন মানে বিপরীত বা উল্টা, এটা লিখো। সো এখন আমরা দেখব কিভাবে বিপরীত হলো। তো স্বাভাবিক আমরা যখন কাউকে কোশ্চেন করি, তোমরা দেখো যখন আমরা নাম জিজ্ঞেস করি যে হোয়াট ইজ ইউর নেম, কোশ্চেন করো তোমাদের কাউকে যে হোয়াট ইজ ইউর নেম, এখানে দেখো হোয়াট এর পরে অর্থাৎ প্রথমে তো প্রশ্ন করতে গেলে ডাব্লিউ এইচ ওয়ার্ড বসাইতে হয়, এটা তো তোমরা জানো। যেমন তুমি কোথায় বাস করো, হোয়ার ডু ইউ লিভ, বা where you come from, এগুলো কি যে ডাব্লিউ যেগুলো আছে what where when how, ডাব্লিউ এইচ ওয়ার্ড। তো ডাব্লিউ এইচ ওয়ার্ড বসেছে হোয়াট, হোয়াট এর পরে কি বসেছে? ভার্ব বসেছে, যেটা হচ্ছে ভার্ব। তারপরে বসেছে ইউর নেম, এটা হচ্ছে সাবজেক্ট। তার মানে ডাব্লিউ এইচ ওয়ার্ড এর পরে ভার্ব প্লাস সাবজেক্ট বসেছে। এটা হচ্ছে আমাদের যে কোনো প্রশ্ন করার ক্ষেত্রে স্বাভাবিক স্ট্রাকচার, যে ডাব্লিউ এইচ ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট এভাবে বসাতে হয়। যেমন হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, হোয়ার এর পরে হ্যাভ হচ্ছে ভার্ব, তারপরে ইউ হচ্ছে সাবজেক্ট। তার মানে স্ট্রাকচারটা হচ্ছে ডাব্লিউ এইচ ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। তো এমবেডেড কোশ্চেন কে বিপরীত বা উল্টা কেন বললাম জানো? যখন জিনিসটা উল্টে যাবে, অর্থাৎ এমবেডেড কোশ্চেন জিনিসটা এরকম হয়ে যাবে, ডাব্লিউ এইচ ওয়ার্ড কি বসবে, কিন্তু এরপরে ভার্ব না বসে সাবজেক্ট বসবে, সাবজেক্ট প্লাস ভার্ব বসবে। এই হচ্ছে বিষয়। জিনিসটা বোঝা গেছে? এস এ সাবজেক্ট, এটা মনে রেখে মানে সংক্ষেপে বোঝাচ্ছি। তো জিনিসটা এমবেডেড যে উল্টা বা বিপরীত, এটা কেন আমি লিখাইছি? এটা এইজন্যই লিখাইলাম কারণ স্বাভাবিক যে কোশ্চেনটা আছে সেখানে ডাব্লিউ ওয়ার্ড এর পরে ভার্ব বসে, তারপরে সাবজেক্ট বসে, কিন্তু এখানে আমাদের কি বসেছে? প্রথমে সাবজেক্ট বসেছে, তারপরে ভার্ব বসেছে। তার মানে জিনিসটা যেই সিলেবাস ছিল ওই সিলেবাসটা উল্টে গেছে বা বিপরীত হয়ে গেছে। তো তার মানে আমাদের সহজভাবে আমরা মনে রাখতে পারবো যে এমবেডেড কোশ্চেন মানেই বিপরীত বা উল্টা। এমবেডেড কোশ্চেন মানে কি? বিপরীত বা উল্টা। সেইভাবে আমরা সহজে মনে রাখতে পারবো যে স্বাভাবিক প্যাটার্নটা যেটা সেটা উল্টে যাবে। তো কখন উল্টে যাবে সেটা হচ্ছে প্রশ্ন, যে এমবেডেড কোশ্চেন তাহলে আমরা কখন করতে পারবো ভাইয়া, এটা হচ্ছে প্রশ্ন। তো প্রশ্ন হচ্ছে যখন প্রথমে আরেকটা ক্লজ থাকবে, এটা যেহেতু ক্লজ মার্কার, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, হোয়াট ইজ ইউর নেম, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তো এখানে যখন আরেকটা ক্লজ থাকবে তখন আমরা বুঝতে পারবো যে ওর এমবেডেড কোশ্চেন হবে। অর্থাৎ এখানে যদি থাকে আই ডোন্ট নো, আই ডোন্ট নো আছে, দেখো প্রথমে আই ডোন্ট নো বলতেছে আমি জানি না যে তোমার নাম কি, তাহলে এটা আমাদের এই প্যাটার্নে লিখতে এটা ভুল হবে। এখানে আমাদের এটা ইজ এমবেডেড প্যাটার্নে লিখতে হবে, এটা আমাদের কোন প্যাটার্নে লিখতে হবে? এই যেটা ক্রস দিয়েছি কেন? কারণ এটা আমাদের এই প্যাটার্নে লিখলে হবে না, এই প্যাটার্নে লিখতে হবে। কেন? কারণ প্রথমে যদি আরেকটা অংশ থাকে, হ্যাঁ সেক্ষেত্রে ইন্টারোগেটিভ থাকবে কিনা, সেক্ষেত্রে প্রশ্ন বোঝাবে কিন্তু ওরকম প্রশ্নবোধক চিহ্ন বসবে না, তবে প্রশ্নবোধক চিহ্ন আবার মাঝে মাঝে বসবে,
এটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি, আগে এটা বুঝো। তার মানে আমরা যে জিনিসটা দেখলাম যে যদি আরেকটা অংশ থাকে যে কোনো প্রশ্নের আগে বা আরেকটা সেন্টেন্সের ক্লজ থাকে বা অংশ থাকে, তখন এটাকে আমরা ওই প্যাটার্নে না বসে উল্টা প্যাটার্নে বসাবো বা বিপরীত প্যাটার্নে বসাবো। সেটা হচ্ছে আমাদের এমবেডেড কোশ্চেন। এখনই বুঝি নাই না বলে আস্তে আস্তে জিনিসটা দেখেন, তারপরে বুঝবেন। আমি তো পুরোপুরি দেখাই দেই নাই ঝুমুর, আপনাকে তো আমি পুরোপুরি দেখাই নাই, তাই না? আর আপনি প্রথম ক্লাসে আমি করেন না, আস্তে আস্তে জিনিসটা দেখেন, তারপরে বুঝতে পারবেন। এমবেডেড কোশ্চেন মানে বিপরীত বাহুটা, এটা আমরা মনে রাখবো। এখানে সাউন্ড আসতেছে বলতে সাউন্ড এখানে একটা কাজ করতেছে উপরে, সো এটা একটু মানিয়ে নিতে হবে আজকে, ঠিক আছে? প্রত্যেকদিন তো সাউন্ড আসে না, তাই না? সো স্বাভাবিক কোশ্চেনের প্যাটার্নটা হচ্ছে WH ওয়ার্ড প্লাস বার প্লাস সাবজেক্ট। এটা হচ্ছে স্বাভাবিক আমাদের প্যাটার্ন, স্বাভাবিক কোশ্চেনের প্যাটার্ন। আই ডোন্ট নো হোয়াট ইউর নেম ইজ, তা কারেক্ট, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জান্নাতুল মুহসিন আপনি খুবই ভালো বুঝতে পেরেছেন। এটা হবে যে আই ডোন্ট নো হোয়াট ইউর নেম ইজ। এটা আমি অ্যান্সারটা দেইনি কারণ আমি আরেকটু বুঝাবো এই জন্য। তো ওটাই অ্যান্সার, বুঝতে পেরেছেন? মানে ওই প্যাটার্নে দিলেই হবে। WH ওয়ার্ড প্লাস বার প্লাস সাবজেক্ট হচ্ছে সিম্পল প্যাটার্ন, আর এমবেডেড প্যাটার্নটা হচ্ছে WH ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস বার। এটা হচ্ছে আমাদের এমবেডেড প্যাটার্ন, WH ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস বার। তো কিভাবে বুঝবেন খেয়াল করো সবাই। এখন তো বুঝলা যে বার প্লাস সাবজেক্ট থেকে সাবজেক্ট প্লাস বার হবে, এটাই হচ্ছে বিষয়। অর্থাৎ বার প্লাস সাবজেক্ট থেকে সাবজেক্ট প্লাস বার হওয়া, এটাই হচ্ছে আমাদের বিপরীত বাহুটা বা ইনডাইরেক্ট কোশ্চেন। সো এখন আমরা দেখবো যে কিভাবে প্রশ্নগুলো আসবে। বলতেছে যে আই এম নট সার্টেন, জানি না। হ্যাঁ, নিয়ম সেম, খালি জিনিসটা উল্টে যাবে। যেমন আই এম নট সার্টেন এরকম আছে, তারপরে বলতেছে যে আই এম নট সার্টেন হোয়ার হ্যাজ হি কাম ফ্রম। এরকম আছে, দেখেন যে I am not certain where has he come from. এরকম আছে যে I am not certain where has he come from। এটা কিন্তু একটা বোল্ড সেন্টেন্স। কিভাবে? কারণ প্রথমে একটা অতিরিক্ত আরেকটা ক্লজ আছে বা সেন্টেন্স আছে। তো যেহেতু একটা অতিরিক্ত ক্লজ আছে, তো তারপরে অংশটা কোশ্চেন প্যাটার্ন, মানে সিম্পল যে কোশ্চেনের প্যাটার্নটা বা কোশ্চেন করতে গেলে, তো সিম্পল যে কোশ্চেন প্যাটার্নটা সেটা করতে গেলে আমাদের বসবে না। তো এখানে WH ওয়ার্ডের পরে ভার্ব বসেছে, যার কারণে এটা ইনকারেক্ট। তো কারেক্ট করতে গেলে আমাদের কি করতে হবে? এখানে এটা ঠিকই বসবে, এরপরে কি বসবে? এটা ঠিকই বসবে, এরপরে বসবে WH ওয়ার্ড ঠিকই বসবে, হোয়ার, এটা ঠিকই বসবে। হোয়ারের পরে ভার্ব না বসে কি বলবে? সাবজেক্ট বসবে। তারপরে ভার্ব বসবে হ্যাজ কাম ফ্রম। এবং এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন বসবে না, কারণ এখানে তো আমাদের অক্সিলিয়ারি দিয়ে শুরু হয় না। অক্সিলিয়ারি দিয়ে শুরু হলে প্রশ্নবোধক চিহ্ন বসবে। তো প্রশ্নবোধক চিহ্ন কখন বসবে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। যদি থাকে যে ডু ইউ নো বা অক্সিলিয়ারি যদি প্রথমেই থাকে, যে অক্সিলিয়ারি, যার কারণে আইএনজি বলবে ডু ইউ নো যে where, do you know where? এরকম আছে যে ডু ইউ নো হোয়ার জায়ান্ট, হোয়ার ডাস জায়ান্ট লিভ, যে জায়ান্ট কোথায় বাস করে তুমি কি জানো, বা জায়ান্টের বাসা কোথায়, এটা বলতেছে। তো এটা আমাদের ভুল সেন্টেন্স। কিভাবে? কারণ এখানে একটা অতিরিক্ত অংশ আছে, কিন্তু এখানে সিম্পল কোশ্চেন প্যাটার্নে বসাইছে। তো সিম্পল কোশ্চেন প্যাটার্নটা না বসে উল্টে যাবে, অর্থাৎ WH ওয়ার্ড প্লাস সাবজেক্ট না হয়ে এটার পরে ভার্ব, সরি এটার পরে ভার্ব না হয়ে সাবজেক্ট বলবে। এখানে আছে ভার্ব প্লাস সাবজেক্ট, আর এটা উল্টে দিয়ে আমাদের কি করতে হবে? সাবজেক্ট প্লাস ভার্ব বসাইতে হবে। এটা বসাইতে হবে হোয়ার, সাবজেক্ট বসবে, সাবজেক্ট কি বসবে? জায়ান, তারপরে ভার্ব বসবে। তো ভার্ব তো এখানে লিভ নেই, তো ডাসটা তো এখানে বসবে না। তো ডাজের পরিবর্তে আমাদের কি বসাইতে হবে? ডাজের পরিবর্তে লিভের সাথে অ্যাস হয়ে যাবে, যেহেতু জায়ানের পরে এস বলবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এখানে কি হয়ে যাবে? হোয়ার জায়ান লিভস হবে। এটা হচ্ছে আমাদের অ্যানসার, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার, এটা হচ্ছে আমাদের রং। তাহলে দেখো এখানে হোয়ারের পরে স্ট্রাকচার কেমন হয়ে গেল?
প্লাস ভার্ব হয়ে গেল। তাহলে ওখানে ভার্ব প্লাস সাবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব হয়ে গেল। আর এখানে আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। কারণ কি? কারণ এখানে অক্সিলিয়ারি দিয়ে শুরু হয়েছে ডু, অক্সিলিয়ারি দিয়ে শুরু হওয়ার কারণে ওখানে আমাদের প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। হ্যাঁ, তুমি বলছো যে অ্যাসার্টিভ করার সময় এর উল্টোটা সেটাই, মানে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল এক হিসেবে, যে সাবজেক্ট প্লাস ভার্ব বসছে, এই হচ্ছে বিষয়। তো এখন এই জিনিসটাকে আমরা মুছে দিচ্ছি। তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা, एग्जांपलটা? তো আরেকটা एग्जांपल দেখে, যখন পাস্ট টেন্স থাকবে, যখন এরকম থাকবে যে এরকম থাকলো যে আই ডোন্ট নো, এরকম আছে, তারপরে আছে ধরো যে আই ডোন্ট নো why he why did he go there, এরকম আছে যে I don't know why did he go there, আমি জানি না সে সেখানে কেন গেছে, এটা পাস্ট টেন্স আছে, মানে ডিড আছে। তো সেটা কিভাবে করব, সেটা ঠিক করতে গেলে আমাদের এই যে why টা ঠিকই বলবো, তাই না? তো এরপরে সাবজেক্ট বলবো why he, এখানে why did he go, তো এখানে কি হবে, go হবে নাকি went হবে? বলো, যেটা অ্যানসার করো সবাই। এই তো বলেছে, এটা কি বলেছে, ঠিক বলেছে যে why he went there হবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যানসার। কারণ যেহেতু এখানে ডিড আছে, সেটা পাস্ট টেন্সে বসাতে হবে আমাদের, সো গোটা পাস্ট টেন্সে হয়ে যাবে। গো এর পাস্ট ফর্ম কি আছে, went, why he went there, এই যে এটাই তো আমাদের অ্যানসার। এই যে why এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব বসেছে। রিদি রয় বলেছে went হবে। আমি বুঝতে পারছি যারা তোমরা ফার্স্ট ক্লাস করেছো, মানে আমার যারা ফার্স্ট ক্লাস করেছো তারা সবাই বুঝতে পারছো, কিন্তু ফার্স্ট ক্লাস না করলে তো সমস্যা নাই, কারণ এই টপিকটা অন্তত ওই ফার্স্ট ক্লাসের সাথে জড়িত না। আচ্ছা তোমরা বলো তো, যারা প্রথম ক্লাস করেছো ওই ফার্স্ট ক্লাসের সাথে কি এই টপিকটা জড়িত কোনো ভাবে? জড়িত কিন্তু না, এটা একটা আলাদা টপিক, যে সিম্পল কোশ্চেন প্যাটার্ন থেকে আমরা কিভাবে এমবেডেড কোশ্চেন প্যাটার্ন করব। এই যে জান্নাতুল মাসজিদি বলেছেন না ভাইয়া, হ্যাঁ মানে আলাদা, মানে এটা কিন্তু আলাদা, মানে সিমিলার কিন্তু না, যে লেকচার ওয়ান না করলে এটা বুঝবা না, এটা আলাদা টপিক, এটা টোটালি অন্য টপিক। এই যে মির্জা জুবায়ের বলেছে, আরেকবার বুঝাবে, হ্যাঁ আবার সমস্যা নাই, না বুঝলে এখন বুঝাইতে তো হবেই, এই হচ্ছে বিষয়। তোমাদেরকে বেশি মানে ডিটেইলসে বুঝাইতে গেলে তোমাদের প্রবলেমটা হয়, মানে সহজ করে যদি লেকচার শিটে পড়াই দিতাম তাহলে ঠিকই মানে হয়, ঝামেলা না হইতো। স্বাভাবিক জিনিসটা বুঝতেছে। সিম্পল কোশ্চেন প্যাটার্নটা কি, সব মানে কি এগুলো বুঝি না। সিম্পল প্যাটার্নটা কি, সিম্পল কোশ্চেন প্যাটার্ন। এখন তুমি যদি সিম্পল কোশ্চেন প্যাটার্ন না বুঝো তাহলে তুমি কিভাবে বুঝবা? তুমি যে মানে স্বাভাবিকভাবে কোশ্চেনে করতে পারো না, তুমি তুমি তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো, তুমি স্কলারশিপে ভর্তি হয়েছো কিনা, বা কোথায় ভর্তি হয়েছো, কোথায় কোচিং করতেছো, এগুলো যদি তুমি করতে না তুমি কি করবা, তাই না? বেসিক লেভেলে যদি না থাকে। সিম্পল কোশ্চেন প্যাটার্ন হচ্ছে WH ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস WH ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের সিম্পল কোশ্চেন প্যাটার্ন। আর এই এমবেডেড প্যাটার্নটা হচ্ছে আমাদের WH ওয়ার্ড প্লাস সাবজেক্ট তারপরে ভার্ব, এই যে এটা হচ্ছে আমাদের এমবেডেড প্যাটার্ন, মানে ভার্ব প্লাস সাবজেক্ট থেকে সাবজেক্ট প্লাস ভার্ব হয়ে গেল, অর্থাৎ উল্টে গেল। তো এখন কি তোমরা বুঝতে পারছো বিষয়টা? নেট প্রবলেম ছিল, তুমি আমার কথা বুঝো নাই। আচ্ছা এখন কি আর করার, নেট প্রবলেম ছিল, এখন এটা বুঝাইতেই হবে, তো বুঝাইলাম, এই হচ্ছে বিষয়। আরো তো একটা एग्जांपल দেই তাহলে ক্লিয়ার। সিম্পল ভাবে আমি দুইটা স্ট্রাকচার লিখে দিচ্ছি, না বুঝো যে লেকচারটা যে কিভাবে আছে ওটা দেখাচ্ছি। আগে আমি এখানে বুঝাই নিই, তারপরে বুঝাচ্ছি। লেকচার শিটটা তাহলে তো মানে হার্ড ফিল করবে এই টপিক, এটা একটা সিম্পল টপিক, যদি বুঝতে তো সবারই বোঝা গেছে, তুই একজনের প্রবলেম হইতেই পারে, কি আর করে দেখো। আবার আমি কিন্তু আবার एग्जांपल দিচ্ছি, কেন ধরো এরকম আছে যে I don't know why এর পরে আছে I don't know why why did রহিম come, আমি জানি না যে রহিম কেন এসেছে, সেরকম বোঝাচ্ছে।
এই সেন্টেন্সটা ভুল। কোন হিসেবে ভুল? এটা আই ডোন্ট নো যদি না থাকতো তাহলে সেন্টেন্সটা ঠিক থাকতো। কিভাবে? কারণ রহিম হোয়াই রহিম কাম এটা ঠিক আছে, মানে প্রশ্নের প্যাটার্নে, কিন্তু এখানে আরেকটা অংশ যুক্ত হওয়ার কারণে এই জিনিসটা আমাদের ঠিক নাই, অর্থাৎ এটা আমাদের ইনকারেক্ট। এটাকে কারেক্ট করতে গেলে কি করতে হবে? এই অংশটা থাকবে ঠিকই, এরপর আমাদের বসবে হোয়াই হবে ভার্ব প্লাস সাবজেক্ট থেকে সাবজেক্ট প্লাস ভার্ব করব। এই জিনিসটা যদি না বুঝো তাহলে আর কিছু করার নেই। ভার্ব প্লাস সাবজেক্ট থেকে সাবজেক্ট প্লাস ভার্ব বসানো। তো এখানে সাবজেক্ট কি আছে? রহিম, রহিম আছে। তারপরে এখন আমাদের ভার্ব বসবে। এখন ভার্ব কাম বলবে, যেটা ডিড আছে মানে পাস্ট টেন্স আছে, তাহলে কি বসবে? ওয়াই রহিম কেম হবে। এখন বলে দিয়েছেন স্যার এটাই কারেক্ট आंसर। রহিম কেম, মির্জা যুবরাজ বলেছে কেম, ফয়সাল ফারিয়া ইসলাম স্বর্ণ বলেছে কেম। হ্যাঁ, এই যে এটা কারেক্ট आंसर, এই তো তোমরা বুঝে গিয়েছো। তাহলে এখানে কি হবে? ওয়াই রহিম কেম হবে। আর এখানে যেহেতু অক্সিলারি দিয়ে শুরু হয়নি তার কারণে এখানে প্রশ্নবোধক চিহ্ন বসবে না। যদি অক্সিলারি দিয়ে শুরু হইতো তাহলে প্রশ্নবোধক চিহ্ন বসতো। এই হচ্ছে বিষয়। সো তাহলে এখানে যদি হইতো এটা যে ওয়াই ডাজ রহিম কাম, এটা কি হইতো? এটা কি হইতো বলবো? ওয়াই ডাজ রহিম কাম হলে কি হইতো? এখানে ওয়াই ডাজ থাকে, এখানে কি হইতো? কামস হইতো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছেন, কামস হতো। হ্যাঁ, কারণ এখানে অ্যাসাই আছে, ওই কামের সাথে অ্যাসাই এস হয়ে যেত। এই হচ্ছে বিষয়। তো এটা আমাদের কারেক্ট आंसर আর এটা হচ্ছে আমাদের ভুল। তো একজন বলছে আজানটা শেষ হোক। ধন্যবাদ বলার জন্য। আজান দিচ্ছে, কথা না বলি। তো একটু 1 মিনিট একটা ব্রেক। আমি স্ট্রাকচারটা আবার লিখাই, তোমরা একটু দেখো তাহলে ক্লিয়ার হবে। এইটাই হচ্ছে আমাদের এমবেডেড এর এমবেডেড এর এটা মানে উল্টে গেল, এখানে যেটা ছিল এখানে উল্টে গেছে। এই হচ্ছে বিষয়। এমবেডেড কোশ্চেন মানে বিপরীত। ডু থাকলে কি হবে? অর্পিতা দে বলেছে ডু থাকলে আমাদের ওই মেইন ভার্বটাই বসবে। ডু থাকলে আর এস বাই এর যুক্ত হবে না, ওখানে কামই বসতো শুধু। না এরকম হতো। একজন বলছে আরো কিছু এক্সাম্পল দেন তাহলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা আরো দুইটা দিচ্ছি, সমস্যা নেই। একজন বলছে ডু থাকলে কিভাবে হবে, তাহলে এটা দেখাচ্ছি। সিম্পল বিষয়টা তোমরা এত এক্সাম্পল কেমন হচ্ছে এটা আমি বুঝতেছি না। তাহলে এক্সাম্পল না দিলে তাহলে আজকে তোমাদের কি অবস্থাটা হতো?
বলতেছে যে আমি কোনো কারণ খুঁজে পাই না, আই ডোন্ট ফাইন্ড এনি রিজন হোয়াই ডু ইউ গো দেয়ার, তুমি সেখানে কেন যাও এটা আমি কোনো কারণ খুঁজে পাই না। তো হোয়াই এর পরে আমাদের এখানে ভার্ব বসাচ্ছে, যার কারণে এটা ভুল। সেটা কারেক্ট করতে গেলে কি বসবে, হোয়াইটা ঠিকই বসবে, তারপরে সাবজেক্ট বসাইতে হবে, কারণ ভার্ব প্লাস সাবজেক্ট থেকে এমবেডেড কি হয়, ভার্ব প্লাস সাবজেক্ট থেকে সাবজেক্ট প্লাস ভার্ব হয়। তো এখানে কি বলবে তাহলে, হোয়াই এর পরে সাবজেক্ট বলবে ইউ, ইউ এর পরে তো ডু তো আমরা আর বসাইতে পারবো না, তো গো এর সাথে তো আর কিছুই হবে মানে গোই বলবে। এখানে ডাস থাকতো তাহলে এখানে গোজ দিত, আর এখানে ডিড থাকলে এখানে ওয়েন্ট হইতো। ঠিক আছে, হোয়াই ইউ গো, হোয়াই ইউ গো, এই হচ্ছে বিষয়। এখন কারা কারা বুঝছো বলো। আচ্ছা, সো এখন আমরা যেটা করব, সবাই বলতেছে বুঝছি বুঝছি, আচ্ছা যাই হোক। সো এখন আমরা দেখব ওই নমিনাল দ্যাট ক্লজ যেভাবে কোশ্চেন দেখলাম, যেভাবে কোশ্চেন আসে, তো এখন আমরা দেখব যে এখানে এমবেডেড কোশ্চেনে কিভাবে কোশ্চেন আসে সেটা আমরা একটু খেয়াল করব। মানে এখান থেকে কিভাবে কোশ্চেন আসে সেগুলো আমরা একটু দেখব। গত 2017-18 সালে এই এমবেডেড কোশ্চেন থেকে প্রশ্ন আসছে, মানে এটা যে কতটা ইম্পর্টেন্ট টপিক তোমরা এখন দেখতে পারবা। এই যে দেখো প্রিভিয়াস এর কোশ্চেন, এটা সবাই অ্যানসার করো কোনটা হবে। ডু ইউ নো, খেয়াল করো আমি আগে বুঝাই দিই। ডু ইউ নো, এই যে ডু ইউ নো আছে, এটা হচ্ছে একটা অতিরিক্ত অংশ, আর প্রথমে অক্সিলিয়ারি থাকলে পরে প্রশ্নবোধক চিহ্ন বসে, যে প্রশ্নবোধক চিহ্ন বসাইছে। তবে অক্সিলিয়ারি না থাকলে এখানে প্রশ্নবোধক চিহ্ন বসতো না। যাই হোক, এটা বসিয়ে দিয়েছে, এটা আমাদের কাজ না। সো এটা একটা অতিরিক্ত অংশ। তো তারপরে আমাদের প্রশ্ন করেছে, তার মানে এটা এমবেডেড কোশ্চেন প্যাটার্নে হবে, অর্থাৎ বিপরীত হবে। সো হয় মানে ওই WH ওয়ার্ড এটা বসবেই, এরপরে আমাদের সাবজেক্ট বসাইতে হবে, তারপরে ভার্ব বসাইতে হবে। তার মানে এরপরে ভার্ব বসবে না, তার মানে ওয়াজ অথবা হ্যাড দিয়ে যেগুলো শুরু হয়েছে সেগুলো বসবে না। তাহলে কোনটা বলবে, এটা অ্যানসার করো। একেরই বলেছে একজন, দুইজনেই বলেছে। আচ্ছা, ডি কেন হবে না, ডিও তো হতে পারে। হ্যাঁ, ডিও ফাউন্ডেড বলেছে, ফাইন্ডেড না ফাউন্ডেড। সো অনেকে কি বলেছো, অনেকে বলেছো, তোমাদেরকে ব্যাখ্যাটা দিই, তোমাদের সমস্যাটা কোথায় হয়েছে, অর্থটা তোমরা বুঝতে পারোনি। দেখো খেয়াল করে বলতেছে, ডু ইউ নো, তুমি কি জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো প্রতিষ্ঠিত হওয়া অর্থে এখানে ডিউ, এখানে আর এখানে এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে। এখানে সাবজেক্ট আছে, এখানেও ভার্ব আছে, এখানে সাবজেক্ট আছে ডিউ, এখানে ফাউন্ডেড ভার্ব আছে। কিন্তু ঘটনা হচ্ছে এখানে হচ্ছে প্যাসিভ সেন্সে আছে, আর এখানে হচ্ছে অ্যাক্টিভ আছে। ডিউ ফাউন্ডেড মানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কি নিজে নিজে প্রতিষ্ঠা করেছিল নাকি প্রতিষ্ঠিত হয়েছিল? এটা প্রতিষ্ঠিত হয়েছিল, তার মানে তাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। সেখানে প্যাসিভ ফর্মে হবে যে ডিউ ওয়াজ ফাউন্ডেড, আর ওয়াজ ফাউন্ডেড মিলে এটা একটা ভার্ব, তো যার কারণে সাবজেক্ট হচ্ছে ডিউ আর ভার্ব হচ্ছে ওয়াজ ফাউন্ডেড। বি হবে, এটা কে বলছে? শেখ সাফাত বলছে বি হবে। এটা কি কোনোদিন বি হবে? তোমরা তো বলো এখানে বি সি এর মধ্যে কি কোনোটা হবে জীবনে? এখানে যারা মোটামুটি বুঝছো তারা বলো, বি এবং সি থেকে কোনোটা হবে? সিম্পল বিষয়টা বুঝতেছে না এই ছেলেটা। এই যে রিফাত তাসলিম, জীবনেও তো হবে না, যারা বলতেছে জীবনেও হবে না, একদমই না। বি এবং সি তো প্রথমে আমরা বাদ দিয়ে দিব, তাই না? আমরা প্রথমে তো বি এবং সি দেখিয়ে বাদ দিয়ে দিব চোখের ইশারাতে, যে এক সেকেন্ডের মধ্যে, যে বি এবং সি তো হবেই না। ঠিক আছে, ওটা তো উল্টা, ওটা স্বাভাবিক স্ট্রাকচারে বসেছে, কারণ এটা আমরা বুঝতে পারছি এটা এমবেডেড কোশ্চেন হবে। আর এমবেডেড কোশ্চেন মানে ভার্ব প্লাস সাবজেক্ট না হয়ে সাবজেক্ট প্লাস ভার্ব হবে। তো বি এবং সি তো আমরা প্রথমেই বাদ দিব। তো অনেকেই তোমরা আছো ক্লাসে, বা দুই একজন আছো, বুঝতে পারছি তোমাদের মাথাটা একটু উইক। সেটা হচ্ছে যে প্রথম ক্লাস হয়তো করোনি, আর প্রথম ক্লাসের সাথে ওই টপিক কোনোভাবে জড়িত না, এটা একটা আলাদা টপিক। তো এটা তোমাদের যেটা হয়, অনেকে ক্লাসে বুঝে না, কিন্তু পরবর্তীতে বাসায় দেখলে বুঝে। তোমরা নোট করে রাখো, বাসায় পড়লে বুঝবা, ঠিক আছে?
সো এখন তো তোমরা যারা এই বললাম যে এ নাম্বার কেন হয়েছে বুঝতে পেরেছো? এ নাম্বার কেন হয়েছে বুঝতে পেরেছো কিনা সবাই একটু আমাকে বলো। যে এ নাম্বার প্যাসিভ সেন্সের কারণে হয়েছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিজে নিজে প্রতিষ্ঠা করেনি, সে প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, সুমাইয়া, ঝুমুর এরা বলেছে জি। বুঝছি। আমরা কিভাবে বুঝবো এটা এমবেডেড প্যাটার্ন হবে? এটা কে বলছে? মারিয়া আক্তার এতক্ষণে বলতেছে যে আমরা কিভাবে বুঝবো এটা এমবেডেড কোশ্চেন প্যাটার্নে হবে। আমি তো প্রথমেই লিখাই দিলাম যে প্রথমে যদি আরেকটা অংশ থাকে, যে কোনো কোশ্চেনের সাথে আরেকটা অংশ যদি প্রথমে জড়িত থাকে, যেমন এই যে এখানে কোশ্চেন হচ্ছে when do you was founded, এটা হচ্ছে কোশ্চেন, আর এখানে আরেকটা অংশ আছে যে ডু ইউ নো, অতিরিক্ত একটা অংশ আছে, অর্থাৎ যখন আরেকটা অতিরিক্ত অংশ থাকবে প্রথমে, তখনই আমরা বুঝবো যে এটা এমবেডেড কোশ্চেন প্যাটার্ন হবে। স্বাভাবিকভাবে যদি বলে যে হোয়াট ইজ ইউর নেম, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, হোয়ার হ্যাভ ইউ স্টাডিড বা হোয়ার ডু ইউ লিভ, এগুলো যদি থাকে এখানে এমবেডেড হবে না। কিন্তু প্রথমে যদি আরেকটা অংশ থাকে যে আই ডোন্ট নো, আই এম নট সার্টিন বা আই হ্যাভ নট ফাউন্ড, বা যে কোনো একটা অংশ যদি আগে থাকে, তাহলে সেখানে এমবেডেড প্যাটার্নটা আমাদের ফলো করতে হবে। হ্যাঁ, এমবেডেড কোশ্চেনের থেকে আসছে সেটা তো বোঝাই যায় যদি আগে একটা এক্সট্রা কথা থাকে। এই যে জান্নাতুল মাওয়া তো ঠিকই সব বলতেছে যে প্রথমে যদি আগে একটা অংশ থাকে, আর এমন না যে সে নিজে নিজেই বলতেছে, যে বলতেছে সে তো নিজে নিজে বলতেছে না, সে আসলে ক্লাসটা করেই বুঝেছে, এমন না যে সে আগে থেকেই পারতো। আর আমি পুরো ডিটেইলসে লিখে দিয়েছি সব, এরপরে যদি না বুঝেন তাহলে কিছু করার নাই আসলে। তো এখন আমরা একটু সলভ করবো এমবেডেড কোশ্চেন থেকে এর আগে কিভাবে এসেছে সেগুলো একটু দেখবো, মানে একটু আমরা কোশ্চেন গুলো এমসিকিউ গুলো দেখবো যে কিভাবে কি হয়েছে। এখানে আসলে ওরকম প্র্যাকটিস দেওয়া নাই এমবেডেড কোশ্চেন থেকে। আমাদের যেটা দেখতে হবে, আমাদের একটু চলে যেতে হবে লেকচার 3 এর যে প্রিভিয়াস এর কোশ্চেন আছে সেখানে। ঠিক আছে, তোমরা লেকচার 2 করতেছো তো, আমরা একটু লেকচার 3 এর প্রিভিয়াস এর কোশ্চেনে চলে যাই, তাহলে ওটা পাবো। মানে তোমরা এমবেডেড কোশ্চেনের প্রিভিয়াস এর কোশ্চেন পাবা লেকচার 3 এর প্রিভিয়াস এর কোশ্চেনে। দেখো এই যে এখানে দেখো, এই যে প্রথমটা 16 নম্বরটা খেয়াল করো কি আছে, ক্যান দে টেল ইউ হোয়াট টাইম ডাজ মুভি স্টার্ট, আবার আছে ক্যান দে টেল ইউ হোয়াট টাইম দ্য মুভি স্টার্টস। এখানে এমবেডেড এর প্যাটার্ন দিচ্ছে দুই একটা, আবার দুই একটা অন্য প্যাটার্ন দিচ্ছে, খেয়াল করো। ক্যান দে টেল ইউ, এটা একটা অতিরিক্ত কথা, এরপরে আরেকটা প্রশ্ন আছে, তো তার মানে এটা একটা এমবেডেড কোশ্চেনের প্রশ্ন হবে। তো যেহেতু ক্যান দে টেল ইউ একটা এক্সট্রা অংশ আছে, মানে দুইটা অংশ একসাথে আছে, তো তার মানে এটা আমাদের এমবেডেড প্যাটার্ন হবে। এমবেডেড প্যাটার্ন মানে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব বা যে কোনো ভার্ব বসবে না, এরপরে সাবজেক্ট বসবে, অর্থাৎ ভার্ব প্লাস সাবজেক্ট না বসে সাবজেক্ট প্লাস ভার্ব হবে, অর্থাৎ মূল কথা ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কোনো ভার্ব বসবে না। সেখানে হোয়াট টাইম এটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপরে ভার্ব বসাইছে যে ডাজ, তো এটা কারেক্ট অ্যান্সার না, এটা ভুল। সো প্রথমে এই বাদ এটা। তারপরে ক্যান দে সে ইউ, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে মুভি সাবজেক্ট বসাইছে, ঠিক আছে, কিন্তু এখানে একটা ভুল আছে, অবজেক্টের আগে কোনোদিন সে বসে না, টেল বসে, অর্থাৎ অবজেক্ট থাকলে ওখানে ইউ হচ্ছে অবজেক্ট, যে কাকে বলেছে, তাকে বলেছে বা তোমাকে বলেছে, এখানে সে বসবে না। সে এবং টেলের মধ্যে একটা পার্থক্য আছে, টেলের পরে পার্সন থাকতে হয়, সে এর পরে পার্সন থাকে না, সেখানে সেটা বসবে না। তো তার মানে এই যে সি এবং ডি থেকে যে কোনো একটা হবে। তো সি দেখো, ক্যান দে টেল ইউ হোয়েন টাইম, এটা ভুল, কারণ কি হোয়েন মানে সময়, হোয়েন এর পরে আবার টাইম বসবে না, এটা বসবে হোয়াট টাইম। তো যার কারণে এ বি সি তিনটাই ভুল, ডি নাম্বারটা কারেক্ট আনসার। যে ক্যান দে টেল ইউ, তোমাকে ক্যান দে টেল ইউ, তুমি কি তারা কি তোমাকে বলতে পারে যে হোয়াট টাইম দ্য মুভি স্টার্টস, মানে ক্যান দে টেল ইউ, তোমাকে কি তারা বলতে পারে যে হোয়াট টাইম দ্য মুভি স্টার্টস। হোয়াট টাইম হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, এরপর সাবজেক্ট হচ্ছে দ্য মুভি, আর ভার্ব হচ্ছে স্টার্টস। ওই যে ডাজ এর পরিবর্তে এই যে এখানে এস হয়ে গেছে স্টার্টস। তো যার কারণে 16 নাম্বারটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের ডি। আচ্ছা, সবাই ডি বলতেছে, বুঝছো তাহলে তোমরা বুঝছো। সো এখন সবাই যেহেতু বুঝছো, সো এখন 17 নাম্বারটা দেখো, দ্য টাইপ অফ ক্লদিং পিপল ওয়ার, এই যেটা প্রিভিয়াস ইয়ার এসেছে, 16 সালে এসেছে মনে হয়। দ্য টাইপ অফ ক্লদিং পিপল ওয়ার টেলস আদার্স এ লট, এটা সেন্টেন্সটাকে একটু ভাঙো। তো যাই হোক, তো তোমরা মনে করো যে একটা অতিরিক্ত অংশ দেওয়া আছে, ঠিক আছে, একটা অতিরিক্ত অংশ, তো তারপরে আবার কোশ্চেন দিচ্ছে, তার মানে এটা এমবেডেড কোশ্চেন হবে। এমবেডেড কোশ্চেন মানে ডাব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব। তো ডাব্লিউএস ওয়ার্ডের পরে ভার্ব যেটা দেওয়া আছে সেটা প্রথমে বাদ দাও,
যেখানে প্রথমে ভার্ব দেওয়া আছে ডাব্লিউএস ওয়ার্ডের পরে, সো ডি নাম্বারটা হবে না, বাদ। তারপরে হুম দে আর, তারপর একটা আছে হোয়াট দে আর, অথবা হু দে আর এটা আছে, অথবা আরেকটা আছে হোয়াট দে আর। তাহলে কোনটা বসবে? মানে এখানে যেহেতু মানুষদের সম্পর্কে বলতেছে তাহলে হু বসবে, হোয়াট বসবে না, আর হুমও বসবে না। এখানে কি বসবে? হু দে আর, এটা বোঝা যায় হু দে আর, এটা পারসন পিপল, পিপলের পরে তো কোনোদিন হোয়াট বসবে না, তো কি বসবে? হু, তারপরে সাবজেক্ট আছে দে, তারপরে আছে আর, যার কারণে কারেক্ট आंसर হবে ই নাম্বারটা। আচ্ছা, সবাই ই নাম্বারটাই বলতেছো, বুঝতে পারছো তাহলে সমস্যা নেই। আচ্ছা, তারপরে দেখো এই যে 18 নম্বরটা দেখো। 18 নম্বরটা ওই যে অ্যাক্টিভ প্যাসিভের একটা এখানে ঘটনা ঘটিয়ে দিয়েছে, মানে একটা সিস্টেমে, মানে সিস্টেমে কি বলে জানি, সিস্টেমে পড়ে গেছে এরকম কিছু, খেয়াল করে দেখো। ডু ইউ নো, একটা অতিরিক্ত অংশ, তারপর একটা প্রশ্ন করছে, তার মানে এমবেডেড কোশ্চেন প্যাটার্নে হবে। সো হোয়েন এর পরে আমাদের সাবজেক্ট বসবে, যে দা রেজাল্টস, ঠিক আছে, উইল বি পাবলিশড, এটা হতে পারে। হোয়েন এর পরে উইল দিছে, এটা জীবনেও হবে না, প্রথমেই বাদ। তারপরে ডু ইউ নো হোয়েন উইল, এটাও হবে না। ডু ইউ নো, তার মানে এ বি এবং সি হবে না, এ হতে পারে ডিটা দেখি। ডু ইউ নো হোয়েন দ্য রেজাল্টস উইল পাবলিশ, এটা হবে না, কারণ কি জানো? এখানে হোয়েন এর পরে সাবজেক্ট বসাইলে এটা কারেক্ট অ্যানসার না, কারণ রেজাল্ট পাবলিশ মানে কি, রেজাল্ট উইল পাবলিশ এর অর্থ হচ্ছে রেজাল্ট পাবলিশ করবে। রেজাল্ট নিজে নিজে পাবলিশ করে না, রেজাল্ট প্রকাশিত হয় বা পাবলিশড হবে। উইল বি পাবলিশড মানে প্যাসিভ ফর্মে হবে। সো যার কারণে কারেক্ট অ্যানসার হচ্ছে 18 এ। অলরেডি সবাই বলে দিয়েছো, তো কারেক্ট অ্যানসার হবে এ, এই হচ্ছে বিষয়। তার মানে আমরা মনে রাখবো যে আমাদের এমবেডেড মানে হচ্ছে বিপরীত বা উল্টা। এখানে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব, সরি ভার্ব প্লাস সাবজেক্ট থেকে সাবজেক্ট প্লাস ভার্ব হয়ে যাবে, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ডের পরে ভার্ব না বসে সেখানে বসে। তারপরে দেখো এই যে এখানে আছে 19 নাম্বারটা এমবেডেড, এখানে এমবেডেড কোশ্চেন বলে দিছে অবশ্য, যাই হোক এই যে এখানে উপরের গুলো এমবেডেড কোশ্চেনের প্রশ্নই ছিল। দেখো ক্যান দে টেল হোয়াট হিজ নেম, ক্যান ইউ টেল হোয়াট ইজ নেম, তুমি কি বলতে পারো তার নাম কি? সো এখানে ক্যান, এটা এমবেডেড কোশ্চেন বোঝাই যাচ্ছে। সো হোয়াট ইজ নেম এটার পরে তো সাবজেক্ট লাগবে, তাই না? এখানে কোনো সাবজেক্ট, সরি কোনো ভার্বই দেয় নাই, ভার্ব তো দিতে হবে, ইজ তো দিতে হবে, তো এটা হবে না। বি নাম্বার ক্যান দে টেল মি, ক্যান ইউ টেল মি হোয়াট ইজ হিজ নেম, এটা ভুল, কারণ হোয়াট এর পরেই ভার্ব বসাইছে, সো এটা ভুল। ক্যান দে টেল, ক্যান ইউ টেল মি হোয়াট নেম ইজ হিজ, এটা বসবে না, কারণ হিজ নেম এটা হচ্ছে সাবজেক্ট। হোয়াট হিজ নেম ইজ, এভাবে বলবে যে ক্যান ইউ টেল মি হোয়াট হিজ নেম ইজ, হোয়াট হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে সাবজেক্ট হচ্ছে হিজ নেম, তারপর হচ্ছে ভার্ব ইজ, তো হচ্ছে বিষয়। সো কারেক্ট অ্যানসার সি, তোমরা বুঝতে পেরেছো। তারপর আরেকটা 20 নাম্বারটা তাহলে সবাই অ্যান্সার করো। 20 নাম্বারটা কি অ্যান্সার হবে সবাই অ্যান্সার করো। আই ডোন্ট রিমেম্বার, তারপর কি বলবো? হোয়াট ইজ হার নেম, নাকি হোয়াট হার নেম ইজ হোয়াট, নাকি হোয়াট হার নেম ইজ? 20 এরটা অ্যান্সার করো সবাই, 20 এরটা অ্যান্সার করো। শেখ সাফাত বলেছে সি, নাজমুল হাসান সি, সাদিয়া খন্দকার হোয়াট হার নেম ইজ, এটা জান্নাতুল মাহা সে সুন্দর করে অ্যান্সার দিয়ে দিয়েছে, যাই হোক। সো সি নাম্বারটা আসলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে, কারণ আই ডোন্ট রিমেম্বার এটা হচ্ছে একটা অতিরিক্ত অংশ, সো এরপরে আমাদের এমবেডেড প্যাটার্ন হবে। হোয়াট হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, এরপর সাবজেক্ট হবে হার নেম, তারপরে বসবে ইজ। তাহলে এখন তোমরা বলো সবাই যে তোমরা কি আসলে বুঝতে পেরেছো, মানে কেমন, এটা কি সহজ নাকি কঠিন? এখন সবাই আমাকে বলো যে এমবেডেড কোশ্চেন এটা কি সহজ নাকি কঠিন? একজন বলছে মোটামুটি, এটা মোটামুটি বলা যায় না, এটা সহজই, আসলে অনেক সহজ। আর যারা প্রথম ক্লাস করো নাই, এই এমবেডেড কোশ্চেনটা কিন্তু তোমাদের সাথে মানে সমস্যা হচ্ছে না, কারণ এটা আমাদের প্রথম ক্লাসের সাথে জড়িত না। নমিনাল, দ্যাট, ক্লজ এটাও জড়িত না, কারণ এখানে আমি বললাম যে এটা দ্যাট দিয়ে শুরু হবে, তারপরে দুইটা ভার্ব থাকবে, অক্সিলারি থাকবে, পরের ভার্বটা সিঙ্গুলার থাকবে। তবে যারা সিঙ্গুলার, প্লুরাল বা এই থার্ড পারসন সিঙ্গুলার হলে কি বসে এগুলো জানো না, তাদের জন্য প্রথম ক্লাসটা করতে হবে, মানে রেকর্ডটা নিতে হবে তোমাদের। একদম ইজি। আচ্ছা, ইজি লিখতে গিয়ে তুমি এস এ লিখে ফেলেছো নাকি? যে ইজি লিখেছো, যাই হোক অনেক ইজি। ভাইয়া আপনি অনেক সময় নিয়ে পড়ান, তো আমরা বুঝতে প্রবলেম হয় না খুব একটা। তো জুমুর আপনি কি প্রথম ক্লাস করেছেন? সো আমি আরেকটা কথা বলে নিই যে জুমুর মনে হয় প্রথম ক্লাস করেনি, তাও সে বললো যে ভালোভাবে বুঝতে পারছি, অনেক সময় নিয়ে পড়ান, ঠিক আছে। হ্যাঁ, তাও যুবরাজ বলেছে যে ফার্স্ট ক্লাসে তো আমাদের আপনি একদম নরমাল গ্রামার শিখাইছেন, ওইটা তেমন ম্যাটার করার কথা না। হ্যাঁ, ওইটা তেমন ম্যাটার করার কথা না, তো ক্লজের বিষয়গুলো একটু ম্যাটার করবে, তো ওইগুলো একটু ওদের দেখতে হবে। আর আরেকটা বিষয় যে প্রথম ক্লাস যারা করোনি, আজকের ক্লাসটাতে আমাকে তোমাদের ভালো নাও লাগতে পারে, কারণ তোমরা তো সেকেন্ড লেকচার হঠাৎ করে করতেছো।
তো তারপরেও একজন বলেছে যে হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি, জুমুর বলেছে যে ভালোভাবে বুঝেন, তো শুনে ভালো লাগলো। তবে তোমরা যদি ক্লাসগুলো করো আস্তে আস্তে বুঝতে পারবে। তবে প্রথম ক্লাসটা আজকে আমি চেষ্টা করবো এটার এই রেকর্ডটা আপলোড দেওয়ার জন্য, ঠিক আছে? তো রেকর্ডটা পেয়ে যাবে ইনশাআল্লাহ তোমরা, সো টেনশন করার কোনো কারণ নেই। তো এখন মোটামুটি আমরা টপিক, আজকের টপিক দেখে ফেলেছি, ঠিক আছে? আজকের টপিকগুলো আমাদের এগুলাই ছিল, দ্যাট এবং হোয়াট এর মধ্যে আমি আবার লিখছি বোর্ডে, তারপরে আরো পড়া আছে, তোমরা কেউ চলে যেও না। তো সময় পেলে আমরা লেকচার 1 একটু রিপিট করব। আজকে আমরা যা যা করেছি একটু বোর্ডে লিখেছি, সবাই একটু দেখো। রেকর্ড কোথায়, রেকর্ড কোথায় বাবা? রেকর্ড পাওয়ার ব্যবস্থা করা হবে, সমস্যা নেই, টেনশন নিও না। আমাদের যে স্কলারস এর গ্রুপ আছে না, স্কলারস ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং লিখে সার্চ দিয়ে এটা একটা গ্রুপ আছে 17,000 মেম্বারের। এখানে যারা প্রত্যেক বছর স্টুডেন্ট থাকে তারা এখানে থাকে, মানে এখানে তোমার স্টুডেন্ট হইতে হবে আর কি স্কলারস এর। তো তোমরা তো স্কলারস এর স্টুডেন্ট, তো ওখানে জয়েন দিও, তারপরে তোমাদেরকে অ্যাড করে দিবে। তো আজকে আমরা দেখলাম নাউন ক্লজ। আজকে আমরা দেখলাম নাউন ক্লজ, তারপরে দেখলাম দ্যাট এবং হোয়াট এর মধ্যে পার্থক্য, যে কখন দ্যাট বসবে কখন হোয়াট বসবে, তিনটা পার্থক্য আছে। তারপরে দেখলাম আমরা নমিনাল দ্যাট ক্লজ। নমিনাল দ্যাট ক্লজ একটা ইম্পর্টেন্ট, মানে একটা নাউন ক্লজই, এটা স্পেশাল আর নমিনাল দ্যাট ক্লজ। আচ্ছা, নাউন ক্লজ দ্যাট এবং হোয়াট দেখলাম, তারপর দেখলাম নমিনাল দ্যাট ক্লজ, তারপরে আমরা দেখেছি এমবেডেড কোশ্চেন। এই টপিকগুলো আজকে আমরা দেখেছি, ঠিক আছে? তোমরা দেখেছি নাউন ক্লজ, আমি রিপিট করছি, সবাই একটু শুনো মনোযোগ সহকারে। আচ্ছা, তো সমস্যা নেই, জাস্ট রিপিট করছি, এটা শোনো। তারপরে আমরা দেখি লেকচার 1 এর কিছু বিষয় একটু রিপিট করব, দেখো। তো প্রথমে আছে নাউন ক্লজ। নাউন ক্লজ মানে যেই ক্লজটা নাউনের মতো কাজ করবে। তাহলে জানতে হবে তোমাদের যে নাউনের কাজ কি ভাইয়া? নাউনের কাজ হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, ভার্বের অবজেক্ট হিসেবে বসে, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে বসে। অর্থাৎ যখন কোনো একটা সিম্পল ওয়ার্ড এভাবে বসে সেটা নাউন বলি আমরা। আর যখন পুরো একটা ক্লজ একটা নাউনের ওরকম ভাবে কাজ করবে নাউনের মতো, অর্থাৎ যখন একটা ডিপেন্ডেন্ট ক্লজ নাউনের মতো কাজ করে তখন তাকে নাউন ক্লজ বলে। আর দ্যাট এবং হোয়াট এর মধ্যে পার্থক্য হচ্ছে, দ্যাট এবং হোয়াট এর মধ্যে তিনটা পার্থক্য। যদি এই কমপ্লিট সেন্স বুঝায় তাহলে দ্যাট বসে, আর সেখানে হোয়াট বসবে না। ইনকমপ্লিট সেন্সে হোয়াট বসবে। আর রেফারেন্স থাকলে দ্যাট বসে, সেখানে হোয়াট বসে না। প্রিপজিশন থাকলে হোয়াট বসে, সেখানে দ্যাট বসে না। এই তিনটা পার্থক্য। তারপরে নমিনাল দ্যাট ক্লজ, আমি আগেই তোমাদেরকে বৈশিষ্ট্য লিখিয়েছি, কোনো স্ট্রাকচার বা রুল মুখস্থ না করি। কি লিখেছি? নমিনাল দ্যাট ক্লজ মানে যেটা দ্যাট দিয়ে শুরু হবে, এবং এটা একটা স্পেশাল কাইন্ড অফ নাউন ক্লজ। দ্যাট দিয়ে শুরু হবে এবং দুইটা ভার্ব থাকবে, পরের ভার্বটা সিঙ্গুলার থাকবে। এটাই মনে রাখলেই হবে, এই হচ্ছে বিষয়। আর এমবেডেড কোশ্চেন মানে বিপরীত বা উল্টা, তোমরা এইভাবে মনে রাখবা, কারণ পরবর্তীতে আরো অনেক টপিক পড়বা, তখন কিন্তু এগুলো ভুলে যাবে। সো মনে রাখবা এমবেডেড কোশ্চেন মানে বিপরীত বা উল্টা, অর্থাৎ প্যাটার্নটা উল্টে যাবে। কি প্যাটার্ন? সিম্পল কোশ্চেনের প্যাটার্নটা উল্টে গিয়ে বিপরীত হয়ে যাবে, যেহেতু এমবেডেড মানে বিপরীত বা উল্টা। কি প্যাটার্ন? WH ওয়ার্ডের পরে ভার্ব প্লাস সাবজেক্ট থেকে সাবজেক্ট প্লাস ভার্ব হয়ে যাবে, এটাই হচ্ছে এমবেডেড প্যাটার্ন। তাহলে ভাইয়া এমবেডেড কোশ্চেন কখন বসবে এই প্যাটার্নটা? যখন অতিরিক্ত সামনে আরেকটা ক্লজ থাকবে বা অতিরিক্ত আরেকটা অংশ থাকবে, তখন সেখানে এমবেডেড কোশ্চেন বসাবো। তো জাস্ট চারটা টপিক, এটা আসলে টপিক না, নাউন ক্লজ এটা আমি জাস্ট কনসেপ্ট নিয়েছি আমরা। বেসিক্যালি টপিক হচ্ছে দুইটা, নমিনাল দ্যাট ক্লজ এবং এমবেডেড কোশ্চেন। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? নমিনাল দ্যাট ক্লজ এবং এমবেডেড কোশ্চেন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দ্যাট এবং হোয়াট এর মধ্যে পার্থক্যটা ইম্পর্টেন্ট, সো এগুলো একটু ভালোভাবে দেখতে হবে। নাউন ক্লজ তো একটা ধারণা নিয়েছি, এই হচ্ছে বিষয়। তো এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে লেকচার শিটে কি কি পড়বা কি কি পড়বা না সেটা দেখাবো। তোমাদের বাসায় প্র্যাকটিস করলে মোটামুটি কিছু কিছু প্রবলেম হবে, মোটামুটি একটু প্রবলেম মনে হতেই পারে এই টপিকগুলো থেকে। তো আমাদের তো সলভ ক্লাস আছে, তিনটা লেকচার শেষ হওয়ার পরে আমরা একটা সলভ ক্লাস নিব। যেমন আজকে FC21 এর সলভ ক্লাস নিলাম, এর আগের দিন MC8 এর সলভ ক্লাস নিলাম, ওদের তিনটা করে লেকচার শেষ হয়েছে। তোমাদেরটা আরেকটা লেকচার হবে, তারপরে সলভ ক্লাস নিব। তো এখন তোমাদেরকে লেকচার শিটে দেখাবো যে কি কি পড়বা তোমরা।
লেকচার মোটামুটি শেষ আর কি, মানে মোটামুটি শেষ বলতে মানে কিছু বিষয় দেখাবো যেগুলো দেখতে হবে তোমাদের, মানে টপিক শেষ আর কি, এই হচ্ছে বিষয়। এখন দেখো তোমরা এই যেখানে বলেছি যে এই যে এগুলা একটু দেখে নিও যে কোনগুলা পার্সন প্রকাশ করে কোনগুলা ঘটনা প্রকাশ করে, এগুলো একটু দেখে নিও জাস্ট। এগুলো হচ্ছে ক্লজ মার্কার, এগুলোতে আমরা চিনি যে হ্যাঁ ক্লজ মার্কার হয়, এই হচ্ছে বিষয়। তো তোমরা জানো বিষয়টা যারা প্রথম ক্লাস পড়েছো, সেকেন্ড ক্লাস। আচ্ছা দেখো তারপরে দ্যাট এবং হোয়াট এর মধ্যে পার্থক্য এই যে দেখো কমপ্লিট সেন্স এবং ইনকমপ্লিট সেন্স বলে কোন সময় কি বসে। দেখো এখানে আছে হোয়াট হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক ইজ সার্টেন, এটা আমাদের কমপ্লিট সেন্স। কিভাবে বুঝলাম? এখানে দ্যাট বসেছে, কিভাবে বুঝলাম খেয়াল করো। হি হ্যাজ ডান, এই দ্যাট এবং হোয়াট ছাড়াও এই সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট হয়, কারণ সাবজেক্ট এবং ভার্ব আছে, তো হয় কিন্তু, এজন্য এটা কমপ্লিট সেন্স দ্যাট বসেছে। কিন্তু পরেরটা এনওএসমি এবং দ্যাট, এখানে দ্যাট এবং হোয়াট ছাড়া এখানে কিন্তু এনওএসমি, এটা কারেক্ট কোনো সেন্টেন্স না, কারণ প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়েছে, সো যার জন্য এটা ইনকমপ্লিট, যার কারণে এখানে হোয়াট বসবে। এটা হচ্ছে প্রথম পার্থক্য। 2 নাম্বার করেছি রেফারেন্স থাকবে, নাউন প্রনাউন থাকবে রেফারেন্স হিসেবে, যেমন দ্য বুক, আমি পড়িয়েছি তোমাদেরকে দ্য মুভি দেখে, যে দ্য মুভি দ্যাট ইউ সাজেস্টেড, দ্য মুভি, দ্য বুক এখানে নির্দিষ্ট আছে, তো এখানে দ্যাট বসেছে, রেফারেন্স আছে দ্য বুক, আর এখানে কোনো রেফারেন্স নাই, তো এখানে হোয়াট বসবে, যে আই ওয়ান্টেড ইজ মিসিং, মানে সে মানে কি চাইছে সেটা মিসিং, মানে কি চাইছে সেটা নির্দিষ্ট না। তারপরে প্রিপজিশন থাকে, দ্যাট এর আগে প্রিপজিশন থাকে না, এই যে he was appreciated for, প্রিপজিশনের পরে হোয়াট বসেছে, এই হচ্ছে এগুলো পড়িয়েছি তোমাদেরকে, সো এগুলো জাস্ট দেখে নিও লেকচার, সেটাই হচ্ছে বিষয়। তারপরে দেখো নমিনাল দ্যাট ক্লজ। নমিনাল দ্যাট ক্লজ কি? যে ক্লজটা ইম্পর্টেন্ট টাইপ অফ নাউন ক্লজ, আমি তোমাদেরকে বলেছি স্পেশাল টাইপ অফ নাউন ক্লজ, কথা একটাই, অর্থাৎ এখানে কি দিয়ে শুরু হবে, এই যে এখানে যেগুলো বলেছে এগুলো দেখার দরকার নাই, তোমরা জাস্ট দেখবা এই প্রথম লাইনটা। নমিনাল দ্যাট ক্লজ একটা ইম্পর্টেন্ট টাইপ অফ নাউন ক্লজ, এটা ক্লজ মার্কার দ্যাট দিয়ে শুরু হবে। সো আমি তোমাদেরকে তো লিখিয়েছি তাই না, যে দ্যাট দিয়ে শুরু হবে। স্ট্রাকচারটা একটু দেখো, তো এই স্ট্রাকচার দেখলে তোমরা ভুলে যাইতে পারো, যার জন্য তোমরা মনে রাখতে পারো আমি যে স্ট্রাকচারটা শিখাইছি, যে এক্সাম্পলটা দিয়েছি, ওই এক্সাম্পলটা তোমরা মুখস্থ করে নিবা, তাহলে স্ট্রাকচার এমনিতেই মনে থাকবে। কিভাবে কি করবা? মুখস্থ করবা যে দ্যাট ঢাকা ইজ এ সিটি অফ মস্ক ইজ নোন টু অল, দ্যাট ঢাকা ইজ এ সিটি অফ মস্ক ইজ নোন টু অল, এটা মনে থাকলে এমনি মনে থাকবে যে হ্যাঁ দ্যাট দিয়ে শুরু হয়, তারপরে ইজ এ সিটি অফ মস্ক ইজ নোন টু অল, দুইটা ভার্ব বসে এবং পরের ভার্বটা সিঙ্গুলার হয়, এমনি মনে থাকবে, এই যে বলেছে। অথবা এটাও মনে রাখতে পারো, এই যে এটা that Bangladesh is a developing country is known to all, Bangladesh is a developing country is known to all, এই যে that দিয়ে শুরু হয়েছে, দুইটা ভার্ব বসেছে, এই যে পরের ভার্বটা সিঙ্গুলার হয়েছে, এই হচ্ছে বিষয়। জান্নাতুল ফেরদৌস বলেছে যে ভাইয়া তোমাদের গ্রুপ, তোমাদের যে ব্যাচ আছে FC23, এটার একটা ফেসবুক গ্রুপ বলতে মেসেঞ্জার গ্রুপ আছে, এখানে আমরা বিভিন্ন বিষয়ে এখন আলোচনা শুরু করিনি, তবে টুকটাক কথা বলতেছি আর কি, তবে শেষ দিকে আমরা মোটামুটি সবাইকে কনসালটেশন দিব, ভালো ভালো কিছু টিপস দিব। তবে সেই জন্য তোমাদের যারা আজকে নতুন ক্লাসে তারা অ্যাড হয়ে যেও, অ্যাড হওয়ার জন্য যেটা করতে হবে, আমাকে সবাই ফেসবুকে রিকোয়েস্ট দিও, তারপরে আমি তোমাদেরকে অ্যাড করে দিব। তবে রিকোয়েস্ট দেওয়ার পরে অবশ্যই তোমাদের টেক্সট করতে হবে যে ভাইয়া আমি এই ব্যাচের FC23, ঠিক আছে? তো যার জন্য তোমাদের টেক্সট করতে হবে আমাকে, রিকোয়েস্ট দেওয়ার পরে মেসেজ করতে হবে আমাকে, তারপরে তোমাদেরকে অ্যাড দিব। সো আইডিটা তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি, তাহলেই তোমরা বুঝতে পারবে, যে এখানে লিখে দিচ্ছি, দাঁড়াও। এটা সার্চ দিলেই তোমরা পাবা, ঠিক আছে? আইজান মশিউর, এটা সার্চ দিলেই পাবা, অবশ্য পুরোটাই লিখে দিই, সমস্যা নেই। কে বলছে? মেহেজাবিন বলছে আপনাকে অ্যাড দেন না, দেই নাই। আচ্ছা আপনি আবার একটু টেক্সট করেন, তাহলে আমি আপনাকে অ্যাড দিয়ে দিব, হয়তো ভুলে গিয়েছিলাম, যাই হোক। তো এই যে ফেসবুক আইডি দিয়ে দিয়েছি, যে আইজান মশিউর রহমান, ঠিক আছে? তো এটা সার্চ দিলে নাম পেয়ে যাবেন এবং দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আমি। আর এখানে অনেক কালো দেখা যাচ্ছে, কারণ অনলাইনে ক্লাস দিচ্ছি। মানে আজকে একটা মজার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে সকালে একটা ছেলে এসেছে, দুইটা ছেলে এসেছে, ওরা হচ্ছে কোন ব্যাচে জানি, FC17 নাকি জানি, ওরা আমার ক্লাস করেছে। ওদের ব্যাচে আমি টিচার না, মানে আমি এমনি একদিন ক্লাস নিয়েছিলাম, ক্লাস করেছে। তো ওরা হয়তো আমাকে দেখেছে, চিনা চিনা লাগছিল, আবার শিওর হতে পারছিল না। তো পরে সবাই মানে পরে যখন বই আনতে গেছে, বইয়ের রুমে ছেলেটাকে, মানে বইয়ের রুমে তো একটা ছেলে আছে আমাদের, তাকে জিজ্ঞেস করেছে ওটা কি আইজান স্যার নাকি? তো সে তো বলেছে হ্যাঁ উনি তো আইজান স্যার। তো পরে বলতেছে ও আচ্ছা আচ্ছা, ওনার হাতের ব্রেসলেট দেখে চিনতে পেরেছি। মানে এই যে আমার হাতে যে একটা ব্রেসলেট আছে, এটা যখন ডান হাতে পরি তখন তো লিখানোর সময় দেখা যায়, তো এই ব্রেসলেট দেখে তারা চিনতে পেরেছে, মানে আমাকে চেহারা দেখে চিনেনি। তার মানে চেহারাটা একটু সুন্দর হয়তো বা, মানে বাস্তবে, আর এখানে একটু অন্ধকার লাগছে। তো যাই হোক, তোমাদেরকে যেটা বলছিলাম যে ফেসবুকে হয়তো বা দেখবা ছবিগুলো একটু সুন্দর, এখানে একটু কালো দেখাচ্ছে, এর কারণ হচ্ছে অনলাইনে মানে ক্লিয়ার দেখা যাচ্ছে না, আর ক্যামেরাটা ভালো না, ল্যাপটপের ক্যামেরা ভালো হয় না, এটা তোমরা জানো। আচ্ছা রিকোয়েস্ট দিয়েছেন, মেধা বলেছে, আচ্ছা রিকোয়েস্ট দিয়ে টেক্সট করতে হবে। আপনাদের আইডি তো সবার লক করা থাকে, আমরা কিভাবে বুঝবো যে আপনারা আমাদের স্টুডেন্ট, তাই না? সো রিকোয়েস্ট দিয়ে মেসেজ করবেন যে এই ব্যাচের।
কোশ্চেন করবেন, অবশ্যই কোশ্চেন করবেন। যাই হোক, সো একটু আগে দেখিয়ে নেই যে এখানে আমাদের কি কি দেখা আছে, একটু দেখিয়ে নেই, তারপরে কোশ্চেন করেন। আচ্ছা, সো এই দেখেন এখানে এই যে এগুলা নমিনাল দ্যাট ক্লোজিং এই যে ইনকারেক্ট কারেক্ট এগুলো দেখার দরকার নেই, এগুলো দেখলে ভেজাল হতে পারে, এগুলো দেখেন না। এই যে এই एग्जांपलটা দেখবেন তাহলে ক্লিয়ার হবেন। তারপরে এমবেডেড কোশ্চেন আমি যেভাবে লিখাইছি সেভাবেই দেখবেন। কি দেখবেন? এমবেডেড কোশ্চেন মানে বিপরীত বা উল্টা, এটা আমাদের উল্টে বসবে, স্ট্রাকচারটা মনে রাখবেন। এই দেখেন কিভাবে দেওয়া আছে, এই যে লেকচার শিটে দেখেন কত সুন্দরভাবে ভেজাল করে দেওয়া আছে। তাহলে এইভাবে দেখলে আপনারা কি সহজভাবে বুঝতে পারতেন নাকি আমারটা বুঝতে পেরেছেন কোনটা? এই দেখেন এত কিছু স্ট্রাকচার দেওয়া আছে, আমাদেরকে এত কিছু স্ট্রাকচার জানতে হবে এটার জন্য। দুইটা জিনিস মনে রাখলে হবে, যে জিনিসটা উল্টে যাবে, সাবজেক্ট প্লাস ভার্ব থেকে ভার্ব প্লাস সাবজেক্ট থেকে সাবজেক্ট প্লাস ভার্ব হয়ে যাবে। আর যাদের ভালো লাগবে এখানে পড়বেন, আমি বলতেছি না এখানে পড়েন, তবে যাদের ভালো লাগবে এখানে লেকচার শিটে পড়বেন। আমি মনে করতেছি এখানে পড়ার দরকার নেই, এখানে এগুলো দেখার দরকার নেই। যারা লেকচার শিট নোট করেছেন তাদের সেটাই কাজে লাগবে, এখানে এগুলো দেখার দরকার নেই। এই দেখেন এখানে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। এই যে দেখেন আই ডোন্ট নো, এটা একটা অতিরিক্ত অংশ, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম। এই যে এই জিনিসটা দেখেন, এই যে एग्जांपलটা এটা একটু দেখেন। তারপরে যে আরো কয়েকটা দিছে, যে এখানে এই যে এটা দিছে দুই একটা, এখানে দুই একটা একটু দেখে নিন एग्जांपल, তাহলে ভালো হবে। তারপরে এই যে এখানে যখন মানে প্রশ্নবোধক চিহ্ন কখন হবে, এই যে দেখেন স্মৃতি বলেছে ভাইয়ের ফর্মুলাটা সহজ। হ্যাঁ আমি সহজভাবে বুঝিয়ে, এই যে যখন অক্সিলারি দিয়ে শুরু হবে তখন প্রশ্নবোধক চিহ্ন বসে, এটা একটু দেখো তোমরা, এটা হচ্ছে বিষয়। আর এই যে এখানে আরেকটা বিষয় আন্ডারলাইন করে রেখো, ঠিক আছে? এই যেটা যে আমাদের মাঝে মাঝে ডাব্লিউএস ওয়ার্ডগুলা ফ্রেজ আকারে থাকে, অর্থাৎ দুইটা একসাথে থাকবে, যেমন এই যে হাউ মাচ, হাউ লং, হাউ অফেন, এই দুইটা মিলে কিন্তু একটা ডাব্লিউএস ওয়ার্ড। তো এইভাবে থাকবে, যেমন হোয়াট টাইম, ওই যে একটা দেখলা তোমরা প্রিভিয়াস এর এসেছিল যে হোয়াট টাইম, হোয়াট টাইম, হোয়াট কাইন্ড, এভাবে একসাথে বসবে। যে হাউ লং, হাউ অফেন, এগুলো প্রত্যেকটা দুইটা মিলে একটা। তো এটা একটু দাগ দিয়ে নিও। এই হচ্ছে ক্লজ মার্কারটা নিজে সাবজেক্টের মতো কাজ করবে, তখন ওর পরেই অক্সিলারি ভার্ব বসবে। যেমন হু উইল পেইন্ট দ্যাট পিকচার, তার মানে কে পিকচারটা আঁকবে, এখানে হু মানে নিজে সাবজেক্ট। লেকচার শিট 1 থেকে 4 তুমি পাও নাই, এটা তুমি অফিসে যোগাযোগ করো ভাইয়া, এটা অফিসে যোগাযোগ করো, পেয়ে যাবে। অফিসে বলো ফোন দিয়ে, অথবা ঢাকা থাকলে ফার্মের অফিসে এসে নিয়ে যাও, এখানে আছে সবাই সব শিট। দেখো এখানে হু উইল গেলে কি হয়েছে, দে ক্যান নট ডিসাইড, ঠিক আছে, অতিরিক্ত একটা অংশ। তারপরে হুটা নিজেই যেহেতু সাবজেক্ট, যার কারণে হুটাই বসেছে এবং ওর পরে অক্সিলারি বসেছে। তো এটা একটু দেখে নিও যে যখন ক্লজ মার্কারটা নিজেই সাবজেক্ট তখন ওর পরে অক্সিলারি বসবে বা ভার্ব বসবে, ঠিক আছে? আর এই যেখানে ইনকারেক্ট কারেক্ট এগুলো দেখার দরকার, এগুলো দেখে নিও, এগুলো একটু দেখে নিও তোমরা, যদি মনে হয় তাহলে দেখে নিও। তবে এখানে ডাইরেক্ট কারেক্ট ইনকারেক্ট দেখে নিও এমবেডেড ক্ষেত্রে, তবে নমিনাল দ্যাট ক্লজের যেগুলো কারেক্ট ইনকারেক্ট আছে ওগুলো দেখার দরকার নেই। আর এই যে দেখো, এটা দেখো, এই যে এটা আমাদের ই থেকে এসেছে, সরি এমবেডেড কোশ্চেন থেকে এসেছে। আর্ট ক্রিটিক্স মানে শিল্পের যারা সমালোচক আছে বা সিনেমা ইন্ডাস্ট্রির এরকম বোঝাচ্ছে, আর্ট ক্রিটিক সমালোচক যারা রয়েছে, ডোন্ট অল এগ্রি, তারা এগ্রি হতে পারে না অন হোয়াট এ পেইন্টিং গ্রেড। এই আর্ট ক্রিটিক্স ডোন্ট অল এগ্রি অন, এটা একটা অতিরিক্ত অংশ। হোয়াটটা হচ্ছে আমাদের হোয়াট দিয়ে এমবেডেড কোশ্চেন শুরু হবে। সো হোয়াটের পরে তাহলে কি বসবে, কোনো ভার্ব বসবে না বা অক্সিলারি ভার্ব বসবে না। সো ভার্ব দিয়ে শুরু হয়েছে যেগুলা, বি এবং ডি, এই দুইটা প্রথমেই বাদ। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা তোমরাই বলো, এ এবং সি থেকে কোনটা কারেক্ট অ্যান্সার? স্মৃতি বলেছে এ নাম্বারটা অ্যান্সার। আচ্ছা আমি দেখি আরো কেউ অ্যান্সার করে কিনা, তারপরে অ্যান্সারটা বলবো বা ব্যাখ্যাটা দিব। বি এবং ডি তো হবে না, এটা প্রথমে বলে দিয়েছে। সো এ এবং সি থেকে কোনটা হবে সবাই বলো। একটা আছে হোয়াট কোয়ালিটিস মেক, আর একটা আছে হোয়াট কোয়ালিটিস টু মেক। না, সি নাম্বারটা একজন বলেছে, সি নাম্বারটা কারেক্ট অ্যান্সার হবে না, কারেক্ট অ্যান্সার এই নাম্বারটাই হবে। কারণ সি নাম্বারটা যদি দেই টু মেক, টু মেক হচ্ছে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব তো এখানে বসবে না। ক্লজ হতে গেলে তো অবশ্যই ডিপেন্ডেন্ট ক্লজ হোক বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হোক, ফাইনাইট ভার্ব লাগবে। যাই হোক, সো এইভাবে তোমরা পড়ে নিও। সো এটা ব্যাখ্যাটা হচ্ছে এ নাম্বারটা ফাইনাইট ভার্ব মেক, আর টু মেক হচ্ছে নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ। এই যে এখানে এগুলার ধরো, এই যে এগুলার অ্যান্সার দেওয়া আছে, এগুলো একটু দেখে নিও, তাহলে জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হতে পারবে। এই যে অ্যান্সার গুলো দিয়ে দেওয়া আছে এখানে, দেখে নিও প্রিভিয়াস এর কোশ্চেন, এই হচ্ছে বিষয়। সো এখন আমি তোমাদেরকে যারা ফার্স্ট ক্লাসে ছিল না তাদের জন্য একটু কিছু বিষয় দেখাই। তবে যারা এখন তোমরা তবে যারা এই যে প্রথম ক্লাসে ছিল, যারা সেকেন্ড ক্লাসও করছো, তারাও চলে যেও না, কারণ আমরা কিন্তু এই 10 মিনিট একটু ফার্স্ট ক্লাসের কিছু বিষয় দেখাবো। 10 মিনিট লাগবে না, এরপরে আমরা কিছু গাইডলাইন দিব তোমাদেরকে, ঠিক আছে? তো কিভাবে পড়বা, কারণ সময় তো বেশি নেই, অলরেডি আমাদের নভেম্বর মাস চলে যাচ্ছে। ডিসেম্বরে ইন্টারমিডিয়েটের রেজাল্ট দিলেই কিন্তু আমাদের এই চলে আসবে, কি বলে এটা, এই ডেট, ঢাকা ভার্সিটির পরীক্ষার ডেট দিবে। তো পরীক্ষার ডেট দিয়ে দিলে তখন তো আরো সময় থাকবে না, তখন কিন্তু খুবই তাড়াহুড়া লাগবে। আর আরেকটা জিনিস দেখবা যে অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট যাই আছে সবাই
এগুলো সবগুলাতে বাংলাতে অনেকে ভয় পায়, কিন্তু পরে দেখা যায় সবাই নাম্বার পায়, তো সবাই ভালো নাম্বার পায়, কিন্তু দেখা যায় যে ইংলিশে কিন্তু সবাই ঠেকে যায় বা এটাতে কিন্তু আটকে যায়। তোমরা জানো না হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে কিন্তু ইংরেজিতে কিন্তু সবসময় একটা করে আলাদা পাস মার্ক থাকে। আগে ছিল 12, তারপরে হয়েছে 10, তারপরে গত বছর ছিল 5। এই 5 নাম্বার অনেকে পায়নি, অনেকে 4.88 পেয়েছে, 4.99, মানে 0.001 এর জন্য ফেল করেছে। আর ইংলিশে আলাদা পাস মার্ক না পেলে তো তোমার এমসিকিউ তুমি ফেল করবা, আর এমসিকিউ অংশে ফেল করলে তোমার লিখিত অংশের খাতায় দেখা হবে না। আর তুমি এই লিখিত অনেক ভালো লিখেছো, লিখিত অনেক ভালো হাতের লেখা, তাও খাতা দেখবে না, কারণ হচ্ছে তুমি এমসিকিউ ফেল করেছো। তো ইংলিশটা কিন্তু 14টা লেকচার আছে এবং রিটেন আছে, তো সব মিলিয়ে আমাদের কিন্তু অনেক পড়াশোনা। তো যারা মোটামুটি শুরু করেছো লেকচার 1, তারা তো বুঝতে পারছো যে প্রবলেম কিন্তু আছে অনেক। দেখা যাচ্ছে যে আমি সলভ করে দিলে তোমরা বুঝো, কিন্তু একা একা অনেক সময় বুঝতে পারো না। যাই হোক, তো অনেক প্রবলেম আছে, তো সময়ও কিন্তু বেশি নেই, ঠিক আছে। তো সব মিলিয়ে আমাদের পড়তে হবে ভালোভাবে, আর ভালোভাবে প্রত্যেকদিন ক্লাস করতে হবে। ক্লাস করার পরে যেদিন গ্রামারের ক্লাস, সেদিন গ্রামারটা পড়তে হবে, আর প্রত্যেকদিনই মেমোরাইজিং পার্ট করতে হবে। আর রিটেনের মধ্যে মেমোরাইজিং পার্ট কিভাবে করবো, কিভাবে করলে বুঝতে পারছেন, আচ্ছা বলতেছি। তো সব মিলিয়ে হচ্ছে যে মেমোরাইজিং পার্ট আগে ভোকাবুলারি, প্রিপোজিশন, স্পেলিং পড়া শুরু করেন, এই মাসের মধ্যে তারা শেষ করতে হবে, মানে এক সপ্তাহের মধ্যে শেষ করে ফেলেন। প্রত্যেকদিন এক পাতা করে পড়লে 5 দিনে 5 পাতা শেষ হয়ে যাবে, আর 5 পাতা ভোকাবুলারি পড়লে এনাফ। আর এগুলো নিয়ে ইংলিশের জন্য কি করবো সেটা বলতেছি। ইংলিশের তো প্রায় রিটেনের যা ইংলিশ কাজ হয়েছে সেটা আমি কাজ করেছি, আপনারা হয়তো বইয়ে আমার নাম দেখেছেন, কারণ ইংলিশের না কাজ যা আছে সব আমি করেছি। যাই হোক, তো ইংলিশে যেটা আছে আমাদের যে ট্রান্সলেশন করতে হবে, তোমাদের যা ট্রান্সলেশন দেওয়া আছে সবই পড়তে হবে। আর ইংলিশ রিটেনের জন্য আমরা আলাদা ক্লাস নিব, তো আলাদা প্যারা খাওয়ার কিছু নেই, রিটেনের জন্য আমরা আলাদা করে ক্লাস নিব, ঠিক আছে। তো আলাদা প্যারা নিও না তোমরা। রিটেনের ট্রান্সলেশন গুলো দেখো, ট্রান্সলেশনে 5-5-10, তারপরে 5 নাম্বার হচ্ছে সামারি রাইটিং, সামারি গুলো দেখো কিভাবে সামারি করতে হয়, 10-5-15। তারপরে 5 হচ্ছে আমাদের শর্ট নোটস, 5টা ভোকাবুলারি থাকবে, ওই ভোকাবুলারিদেরকে আমাদেরকে 2-3 লাইন করে লিখতে হবে, একটু ডেফিনিশন বা সংজ্ঞা দিতে হবে। 20 আর একটা থাকবে ছোট পেজ, যেমন গতবার এসেছিল যে রাইট এ ফিউ লাইনস অ্যাবাউট ইউর মাদার, তোমার মা সম্পর্কে লিখো, যেই গুণের কারণে তোমার মা তোমার কাছে প্রিয়, তোমার আম্মু সম্পর্কে লিখো, এরকম একটা প্যাসেজ এসেছিল মাদার সম্পর্কে, মানে ছোট প্যারাগ্রাফ। তো এগুলো ফ্রি হ্যান্ড রাইটিং এর বিষয় আছে, অনেক বিষয় আছে। সো রিটেনের আলাদা ক্লাস নিব আমরা এই সপ্তাহের দিকেই নিব, সমস্যা নেই, প্যারা নেই। তো রিটেনের ক্লাস তিনটা ক্লাস নেওয়া হবে রিটেনের, সমস্যা নেই। তবে এমসিকিউ আলাদা পাস মার্ক কত, এমসিকিউ আলাদা পাস মার্ক গতবার ছিল 10 থেকে 5, অর্থাৎ 12টা এমসিকিউ ছিল, 5 নাম্বার পাস মার্ক ছিল, এই হচ্ছে বিষয়। সো তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ইংরেজির বিষয়টা কখনোই আলাদাভাবে এক্সকিউজ দিলে হবে না, খুব ভালোভাবে পড়তে হবে। আর তোমরা যারা দৈনিক 2-3 ঘন্টা পড়তেছো তারা চান্স পাবে না, এটা আমি শিওর বলে দিলাম। কারণ এটা একটু শুনতে হয়তো বা খারাপ লাগবে, কিন্তু বলে দিচ্ছি তোমাদের ভালোর জন্যই। ধরো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে চান্স পেতে চাও, বিজনেস ফ্যাকাল্টি হচ্ছে সবচেয়ে প্রতিযোগিতামূলক ইউনিট, কারণ এখানে সিট সবচেয়ে কম, 1250। এবং তোমরা জানি আরেকটা জিনিস খেয়াল করলে দেখবা, ঢাকা ইউনিভার্সিটির যারা টিচার আছে বা বিজনেস ফ্যাকাল্টিতে যারা টিচার আছে, তারাও কিন্তু তাদের ছেলে মেয়েও কিন্তু ভর্তি পরীক্ষা দেয়, তাদেরকে কিন্তু প্রাইভেট পড়ায় আলাদা করে, কোচিং মানে টিউশন পড়ায় বাসায়। যেমন যে আমার একটা টিউশনের অফার এসেছে যে ঢাকা ইউনিভার্সিটির এক টিচারের মেয়ে, তাকে পড়াতে হবে, ওখানে গিয়ে ভার্সিটিতে কোয়ার্টার আছে, সেখানে গিয়ে হয়তো বা পড়াতে হবে। যাই হোক, তো ঘটনা হচ্ছে টিচারের মেয়েকে পড়াতে হবে। তার মানে কি, তার মানে জিনিসটা বুঝতে পারছো, ঢাকা ইউনিভার্সিটির যারা টিচার আছে তারাও কিন্তু তাদের সন্তানদেরকে চান্স পাইয়ে দিতে পারে না, চান্স পেয়ে নিতে হয়, অর্থাৎ এখানে কোনো দুর্নীতি হয় না, ঠিক আছে। তো তার মানে তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে, আর এখন থেকেই ভালোভাবে পড়া শুরু করো। কারণ এই মাস চলে গেলে তখন যখন টিচার খুঁজবা যে কোন ভাইয়া ইংলিশ পড়ায় বাসায় গিয়ে, তো তখন কিন্তু আমরা যারা পড়াই তারা কিন্তু পড়াবে না ভাবে, কারণ তখন কিন্তু সময় পাওয়া যাবে না। কারণ হচ্ছে তখন তোমাদেরকে বলবে ভাইয়ারা যারা পড়ায়, আসলে তোরা বলবে যে ভাইয়া এখন তো ব্যস্ত, আমরা আসলে এখন অনেক ক্লাস নিতে হচ্ছে বা অনেক টিউশন চলছে অলরেডি, তখন কিন্তু এভাবে পাবা না। তো যারা একটু সমস্যা আছে বা দুর্বল মনে করছো, তারা এরকম টিচার রেখে পড়ার ব্যবস্থা করো, কারণ সময় কিন্তু বেশি নেই। ভাইয়া লিখিত সহায়ক নাম যে বইটা আছে, লিখিত সহায়ক না, ওটার নাম হচ্ছে রিটেন সাপ্লিমেন্ট, ওইটা থেকে মেমোরাইজিং। হ্যাঁ, তোমাদের জন্যই তো আমাদের রিটেনের বই বানানো হয়েছে, তোমাদের কোচিং এর জন্যই, তোমাদের কোচিং এর স্টুডেন্টদের জন্যই, আমাদের তো এটা বই বিক্রি করার জন্য বানানো হয়নি। তো তোমাদের ওই বইটা বানানো কেন হয়েছে, রিটেনের পার্টগুলো যেন ভালোভাবে প্রস্তুতি নিতে পারো সেজন্য। আমরা এই গত 2 সপ্তাহ তো মানে সারা রাত দিন পরিশ্রম করে বইটা বানানো হয়েছে, রাত জেগে জেগে বই লেখা হয়েছে, বইয়ের কাজ করা হয়েছে তোমাদের জন্য, তাড়াতাড়ি যেন এই বছরে যেন তোমরা পড়তে পারো। নাহলে তো আমরা বলতে পারতাম যে থাক এইবার এরা পরীক্ষা দিয়ে দেখ, আগামী বছর আমরা বই বের করবো, তাহলে তো তোমাদের পড়তে হতো, তোমরা তার কিছু বলতে পারতো না আমাদেরকে, তাই না? তোমাদের ভালোর জন্য স্কলারস এই কাজটা করেছে। এবং তুমি যদি প্যারাগন কোচিং এর বইটা দেখো, ওটা ওরা বস্তা বানিয়েছে, একটা বস্তা বানিয়েছে, বস্তা মানে একটা বস্তা বানিয়েছে দাম বেশি নেওয়ার জন্য,
যেগুলো অপ্রাসঙ্গিক সেগুলোও দিয়েছে। আমরা প্রাসঙ্গিক গুলো দিয়েছি, সুন্দর করে শর্টকাট করে একটা বই বানিয়েছি যাতে করে সবাই ভালোভাবে পড়তে পারে, কারণ এত তো সব মুখস্থ করলে হবে না, তাই না? সেই হচ্ছে বিষয়। তো প্যারাগনের বইটা দেখো কম্পেয়ার করে আমাদেরটার সাথে। তো এখন আমি একটু ওই যারা প্রথম ক্লাস মিস করেছে তাদের জন্য একটু রিপিট করি। ভাইয়ারা তোমরা একটু প্রথম ক্লাস মিস করেছো, তোমাদের প্রথমে জানতে হবে যে একটা সেন্টেন্স গঠিত হতে হলে একটা ক্লজ লাগে। একটা সেন্টেন্স হতে হলে একটা কি লাগে? ক্লজ লাগে। এটা জানতে হবে তোমাদের প্রথমে। একটা সেন্টেন্স গঠিত হতে গেলে একটা কি লাগে? ক্লজ লাগে। অর্থাৎ একটা ক্লজ এক বা একাধিক ক্লজ নিয়ে একটা সেন্টেন্স গঠিত হয়, তবে একটা ক্লজে একটা সেন্টেন্স গঠিত হয়। যাই হোক, সো এক বা একাধিক ক্লজ নিয়ে একটা সেন্টেন্স গঠিত হয়, এটা তোমাদের জানতে হবে। এটা লেকচার 1 এ কিন্তু দেওয়া আছে। আর লেকচার 1 টা কিন্তু সহজভাবেই করা, তোমরা যদি একটু ভালোভাবে পড়ো বুঝতে পারবে, সবই দেওয়া আছে। আমি যা করেছি সবই দেওয়া আছে, তো না বোঝার কিছু নেই। সো একটা ক্লজ এক বা একাধিক সেন্টেন্স দিয়ে গঠিত হয়। তো এখন প্রশ্ন হচ্ছে ভাই ক্লজ মানে কি? তোমরা সবাই লিখো যারা প্রথম ক্লাস পড়োনি। ক্লজ মানে হচ্ছে অ্যাসেট। অ্যাসেট সমান সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, অর্থাৎ সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব মিলে একটা ক্লজ গঠিত হয়। এভাবে একটা সেন্টেন্স গঠিত হয়। একটা সেন্টেন্স গঠিত হতে গেলে একটা ক্লজ লাগবে। আর ক্লজ মানে এসএফ, সংক্ষেপে মনে রাখবে এসএফ মানে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এটা মনে রাখতে হবে। ক্লজ মানে এস। তো এখন কথা হচ্ছে তাহলে এসএফ বাই ফাইনাইট ভার্ব কোনগুলা? ফাইনাইট ভার্ব কিভাবে চিনবো? দেখো, ভার্বে বি1 এবং বি2, যেমন গো, সি, এবং বি2 হচ্ছে ওয়েন্ট, গোয়েন্ট হচ্ছে ওয়েন্ট, আর সি হচ্ছে স। এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব মানে এফবি, এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। অর্থাৎ ভার্বের যত প্রকার ফর্ম আছে তার মধ্যে বি1 এবং বি2 হচ্ছে ফাইনাইট ভার্ব। এগুলো তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ ফাইনাইট ভার্ব কোনগুলো এগুলো লেকচার শিটে দেওয়া আছে, চিনতে হবে। যেহেতু ক্লজ মানে এসএস, তার মানে ফাইনাইট ভার্ব চিনতে হবে। তারপরে নন ফাইনাইট ভার্ব কোনগুলো? নন ফাইনাইট ভার্ব হচ্ছে বি3, বি4, বি5। বি3 হচ্ছে যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেমন গন অথবা সিন। আর বি5 হচ্ছে আইএনজি যুক্ত, যেটা যেমন জিরান বা পার্টিসিপল, গোইং, তারপরে সিন। এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। বি5 হচ্ছে ইনফিনিটিভ, টু গো অথবা টু সি। এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সব ফাইনাইট ভার্বগুলো বেশি করে মনে রাখতে হবে তোমাদের, বি1 এবং বি2। তারপর আমরা দেখলাম ক্লজ মানে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে কোনগুলো সেগুলো চিনলাম। তো তারপর আমরা দেখব ক্লজের মধ্যে একটা শ্রেণী বিভাগ আছে। শ্রেণী বিভাগটা কি? তো ক্লজের এবং ফ্রেজের মধ্যে একটা পার্থক্য আছে, সেটাকে দেখে। ক্লজ মানে অ্যাসেট, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। আর ফ্রেজ মানে নো অ্যাসেট। নো অ্যাসেট মানে কি? এখানে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। ফ্রেজ মানে যেখানে, সবাই লিখো যে যেখানে সাবজেক্ট অথবা ফাইনাইট ভার্ব থাকবে না। মানে মূল কথা সেখানে ফাইনাইট ভার্ব থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না। মূল কথা যেখানে ফাইনাইট ভার্ব থাকবে না, অর্থাৎ ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, অর্থাৎ নো অ্যাসেট। ফ্রেজ মানে নো অ্যাসেট আর ক্লজ মানে অ্যাসেট, এটা তোমাদের বুঝতে হবে। যেমন এটার একটা উদাহরণ দিয়েছি, কোনটা ক্লজ কোনটা ফ্রেজ। যেমন হি, এই যে এরকম লেকচার শিট আছে, হি বিকেম ফার্স্ট, হি বিকেম ফার্স্ট ইন দ্য এক্সাম। সে পরীক্ষাতে ফার্স্ট হয়েছে, হি বিকেম ফার্স্ট ইন দ্য এক্সাম। এখানে হি হচ্ছে সাবজেক্ট আর বিকেম হচ্ছে বি2 এর মধ্যে পড়তেছে, তার মানে এটা ফাইনাইট ভার্ব, এফবি ফাইনাইট ভার্ব। তার মানে এটা অ্যাসেট, তার মানে এটা একটা ক্লজ। তার মানে হি বিকেম ফার্স্ট ইন দ্য এক্সাম, তার মানে এটা সাবজেক্ট আছে, এখানে আছে বি2, বি2 যেহেতু ফাইনাইট ভার্ব, সো এটা একটা ক্লজ, কারণ ক্লজ মানেই অ্যাসেট। এটা তোমাদের পড়তে হবে জিনিসটা, তাহলে বুঝবা। আর তাহলে কোনটা ফ্রেজ? ফ্রেজ মানে নো অ্যাসেট। যেমন ইন দ্য মর্নিং, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজের উদাহরণ। ইন দ্য মর্নিং, এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, কোনো সাবজেক্ট নাই, এটা একটা ফ্রেজ। অথবা যদি এরকম থাকে, দেখো যে দে ধরো তোমরা ক্লাস করতেছো, হ্যাঁ, দে ডুইং ক্লাস, এটা কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই। এই ডুইংটা হচ্ছে আমাদের কোন ভার্বের মধ্যে পড়তেছে? বি, এটা হচ্ছে বিফোর, এটা নন ফাইনাইট ভার্ব, যার কারণে এটা আমাদের ক্লজ না। আর ক্লজ না মানে এটাকে আমরা ফ্রেজ বলতেই পারি, এটা কোনো ফাইনাইট ভার্ব নাই। সেইগুলাই হচ্ছে বিষয়, যে তোমাদের জিনিসটা বুঝতে হবে যে ফ্রেজ মানে যেখানে ফাইনাইট ভার্ব থাকবে না, ক্লজ মানে যেখানে ফাইনাইট ভার্ব থাকবে। তারপরে তোমাদের দেখতে হবে ক্লজের শ্রেণী বিভাগটা। ক্লজের মধ্যে রয়েছে এক নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ।
বা প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল, অপর নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আরেকটা আছে ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। তো যেহেতু এটা কিনা একটা জিনিস বুঝতে হবে তোমাদের, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা সেন্টেন্সে নিজে নিজে কারেক্ট হতে পারে বা একা থাকলেও কারেক্ট হতে পারে, কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ শুধু যদি একটা সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সটা কারেক্ট না, বা সে একা একা কারেক্ট হতে পারে না। অর্থাৎ ডিপেন্ড করতে হয়, ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল বা পরের অধীন, অর্থাৎ তাকে ডিপেন্ড করতে হয় এই যে এটার উপরে, প্রিন্সিপাল ক্লজের উপরে। এটা তোমাদের বুঝতে হবে। আর ডিপেন্ডেন্ট ক্লজ যে একা একা চলতে পারে না, তার তিনটা শ্রেণী বিভাগ আছে। একটা হচ্ছে নাউন ক্লজ, দুইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দুই নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, তিন নাম্বার হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। আর আজকে আমরা পড়তেছি নাউন ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজের ভিতরে একটা হচ্ছে নাউন ক্লজ, এটা আমরা আজকে পড়ে ফেলেছি। নাউন ক্লজ মানে হচ্ছে যেটা নাউনের মতো কাজ করে, অর্থাৎ আজকে যে সেকেন্ড লেকচারটা পড়েছি সেটা নাউন ক্লজ, থার্ড লেকচার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ফোর্থ লেকচার হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এই চারটা লেকচার পড়লে আমাদের এই ক্লজের বিষয়গুলো শেষ হবে, তারপরে অন্য টপিক আমরা পড়বো। এই হচ্ছে বিষয়। তো ক্লজের শ্রেণীবিভাগটা দেখলাম। তো তোমাদের এখন আমি একটা কথা বলি, তাহলে ভাইয়া ক্লজ মানেই তো এসএফ, তাই না? তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, কিভাবে চিনবো? সেটা চেনার জন্য তোমাদের কিছু জিনিস চিনতে হবে, যেগুলোকে বলে ক্লজ মার্কার। অর্থাৎ ক্লজকে যেটা মার্ক করে দেয়, ক্লজ মার্কার, যেটাকে সংক্ষেপে আমরা কি বলি, সিএম বলি। ক্লজ মার্কার মানে সিএম, ক্লজ মার্কার। ক্লজ মার্কার কোনগুলো সেগুলো চিনতে হবে, যেগুলো ক্লজকে মার্ক করে দেয়। যেমন ক্লজ মার্কার দেখাই দিচ্ছি আমি। সিএম কোনগুলো? সিএম হচ্ছে WH ওয়ার্ড, WH ওয়ার্ডস যা আছে, WH ওয়ার্ডস যা আছে সেগুলো, যেমন হু, WH ওয়ার্ড যা আছে সবই, যেমন হু, হোয়ার, হোয়েন, হোয়াই। WH ওয়ার্ড যা আছে সবই হচ্ছে সিএম এর মধ্যে পড়বে। আর হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর কি আছে? সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন কি কি আছে? সাবঅর্ডিনেটিং কনজাংশন এগুলো লেকচার শিটে দেওয়া আছে, কোনগুলো ক্লজ মার্কার তোমরা মুখস্থ করে নিবে এগুলো। সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে দো, অলদো, as, since, because, before, after, এগুলো হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো তোমাদের মনে রাখতে হবে। এগুলো থাকলে আমাদের সেটা একটা ক্লজ মার্কার মধ্যে পড়বে। থাকলে আমরা বুঝবো ক্লজ মার্কার যুক্ত অংশটাই ডিপেন্ডেন্ট ক্লজ। আর একটা প্রিন্সিপাল ক্লজ একের অধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে ওই সেন্টেন্সটা হয় আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। আর যেখানে সবগুলোই প্রিন্সিপাল ক্লজ থাকে বা দুইটা প্রিন্সিপাল ক্লজই থাকবে, তখন এটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমরা দেখবো যে ক্লজ মানে কিভাবে চিনবো কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ। ধরো এরকম একটা সেন্টেন্স আছে যে এরকম কি সেন্টেন্স দেওয়া হবে তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। যেমন ধরো বলতেছে যে লিওনার্দো, আমার প্রিয় নামগুলোর উদাহরণগুলো আমি দেই। যাই হোক, লিওনার্দো সে হচ্ছে আমার ফেভারিট অ্যাক্টর, তোমরা জানো যারা ফার্স্ট ক্লাস পড়েছো। লিওনার্দো ডিক্যাপ্রিও, তারা বলতেছে যে লিওনার্দো ডিক্যাপ্রিও অ্যাচিভড এভরিথিং that he had wanted, that he had wanted. লিওনার্দো ডিক্যাপ্রিও achieved everything that he had wanted, অর্থাৎ সে সবকিছু অর্জন করেছে যা সে চেয়েছে। সো এখানে দ্যাট হচ্ছে একটা ক্লজ মার্কার, ওই যে ওখানে ক্লজ মার্কারের মধ্যে দ্যাট আছে। সো দ্যাট ক্লজ মার্কার, তোমরা মনে রাখবে যে ক্লজ মার্কার যুক্ত পরের অংশটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে এটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। যে লিওনার্দো ডিক্যাপ্রিও achieved everything, এটা একটা নিজে নিজে কারেক্ট হতে পারে, কিন্তু ওইটা নিজে নিজে কারেক্ট হতে পারবে না এটার সাহায্য ছাড়া। দ্যাট হি হ্যাড ওয়ান্টেড, এটা নিজে নিজে কোনো অর্থ দিতে পারছে না, যা সে চেয়েছিল। কি চেয়েছিল? তার মানে এইভাবে জিনিসগুলো বুঝতে হবে তোমাদের, যে ক্লজ মার্কার যুক্ত অংশটাই ডিপেন্ডেন্ট ক্লজ। সবাই লিখো যে সিএম যুক্ত অংশই ডিপেন্ডেন্ট ক্লজ। সিএম যুক্ত অংশই ডিপেন্ডেন্ট ক্লজ। এটা তোমরা ভালোভাবে পড়ো, ঠিক আছে? এটা ভালোভাবে মনে রাখতে হবে তোমাদের, সিএম যুক্ত অংশটাই ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, রিলেটিভ অ্যাডভার্ব তো আছে, রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ প্রনাউন সবই তো আছে। সব তো আমাদের WH ওয়ার্ডের মধ্যেই পড়ে। সহজ বোঝানোর জন্য আমি WH ওয়ার্ড দিয়েছি।
উইল পেইন্ট দ্যাট পিকচার কোশ্চেন টাইম বের করলে স্ট্রাকচারে কোনো চেঞ্জ আসলো না কেন ভাইয়া? বুস কার স্পার্কিং লর সেম প্রবলেম। সেম প্রবলেম এটা আমি বলেই দিলাম এতক্ষণে আসছে এমবেডেড কোশ্চেনের মধ্যে। এটা আমি বলেই দিলাম যে হু উইল পেইন্ট দ্যাট পিকচার, এখানে হুটা নিজে সাবজেক্টের মতো কাজ করতেছে। অর্থটা হচ্ছে যে কে পিকচারটা আঁকবে বা পেইন্ট করবে, এখানে সাবজেক্ট কিছু সাবজেক্ট নাই, কোনো সাবজেক্ট নেই বা কোনো নাম নাই, এখানে হুটা নিজেই সাবজেক্ট। যেহেতু এটা নিজেই সাবজেক্ট যার জন্য ওখানে ওর পরে আমাদের বারবি বসবে, এই হচ্ছে বিষয়। এটা বলছিলাম যারা ফার্স্ট ক্লাস করনি তারা যে এই জিনিসগুলো দেখাইলাম এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাসের মেইন বিষয়বস্তু। যারা সেকেন্ড ক্লাস করেছে তারা কিন্তু বুঝতে পারছে যে এগুলো মেইন বিষয়বস্তু। তো এটা আমি একটু হাইলাইট করে বুঝালাম, এই জিনিসগুলো তোমরা লেকচার শিটে দেখো তাহলে ক্লিয়ার হবে। এখন যারা ফার্স্ট ক্লাস করনি তারা একটু আমাকে জানাও যে তোমরা কি এই যে জিনিসগুলো একটু দেখাইলাম শর্টকাট করে এগুলো কি মোটামুটি বুঝেছো কিনা। যে জিনিসগুলো দেখাইছি এগুলো তোমার বাসায় দেখতে হবে, আর ওই রেকর্ডটা দেখলে সবকিছু ক্লিয়ার হতে পারবে। তো অনেকে বলছে জি ভাইয়া জি ভাইয়া, আচ্ছা বুঝতে পারছো। তবে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, যেহেতু আর 10 মিনিট টাইম আছে, যে সেটা একটু খেয়াল করো বোর্ডে। সেটা হচ্ছে বার কোনগুলো সিঙ্গুলার কিভাবে বুঝবে। হি একটা বেসিক জিনিস, তো তার এটা দেখাতে হচ্ছে হি গো অথবা গোস কোনটা বসবে। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে গোস। এটা কেন বসলো? কারণ বার যদি সিঙ্গুলার হয়, সরি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট সিঙ্গুলার মানে কি সাবজেক্ট একজনকে যদি বোঝায়, কি মানে সে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হয়, আর ভার্বের সিঙ্গুলার মানে ভার্বের সাথে এস বাই যুক্ত করতে হয়। আবার উই এর পরে গো অথবা গোজ আছে, এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে গো। কেন? কারণ উই হচ্ছে প্লুরাল, প্লুরালের পরে কি বসে? ভার্বটা প্লুরাল হয়। তো লিখো সবাই যে ভার্বের প্লুরাল ফর্ম কোনগুলো, সিঙ্গুলার ফর্ম কোনগুলো। এই যে গো, প্লে, এগুলো হচ্ছে প্লুরাল ফর্ম, মানে বেসিক ফর্মটাই প্লুরাল ফর্ম। আর গোস, প্লেস এগুলো হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার এগুলো, আর এগুলো হচ্ছে প্লুরাল। কিন্তু তোমরা তো প্রশ্ন করতে পারো ভাইয়া আমরা তো ছোটবেলায় পড়েছি বয় মানে সিঙ্গুলার, একজনকে বোঝাচ্ছে, বয়েস মানে প্লুরাল, গার্লস মানে প্লুরাল। নাউনের ক্ষেত্রে অ্যাডজেক্ট করলে প্লুরাল হয়, এটা হচ্ছে নাউন। নাউনের ক্ষেত্রে অ্যাডজেক্ট করলে প্লুরাল হয়, এগুলো হচ্ছে নাউন। আর এগুলো হচ্ছে ভার্ব, ভার্বের ক্ষেত্রে অ্যাডজেক্ট করলে সিঙ্গুলার হয়। তো নাউনেরটা এখন বাদ দিয়ে তোমাদের এই ভার্বেরটা মনে রাখতে হবে বেশি করে, যে ভার্বের সাথে অ্যাজ বাই এর যুক্ত হলে সেটা প্লুরাল হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। সিঙ্গুলার করতে গেলে অ্যাজ বাই এর যুক্ত করতে হয়। ঠিক আছে? তো এখন আরেকটা জিনিস দেখো, ভার্ব করে বলছি তোমাদের অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব কি আছে? অক্সিলিয়ারি ভার্বস। অক্সিলিয়ারি ভার্বগুলোর মধ্যে ধরো আছে এম, ইজ, হ্যাঁ, তারপরে আছে ধরো এখানে আছে আর, এখানে ধরো ওয়াজ, এখানে ধরো ওয়ার, এখানে ধরো হ্যাজ, এখানে আছে হ্যাভ। দেখো এখানে এই পাশেরগুলো বড় বড়, এই বড়গুলো যে প্লুরাল এগুলো আমি মনে রাখতে পারবো যে এগুলো যেহেতু বড়, এটা 4 অক্ষরে এটা প্লুরাল, আর এটা 3 অক্ষরে এটা সিঙ্গুলার, মানে ছোটটা এটা সিঙ্গুলার হবে, তাই না? যেমন এই যে হ্যাভ মানে প্লুরাল, হ্যাজ মানে সিঙ্গুলার, মানে ছোট, আর মানে বড়, এম ইজ মানে ছোট, এই দুটো সিঙ্গুলার। আর আই এর পরে এম বসে এটা তোমরা জানো, আর অন্যগুলোর পরে ইজ বসে এটা তোমরা জানো। এগুলো হচ্ছে সিঙ্গুলার, এগুলো হচ্ছে প্লুরাল, 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 এগুলো হচ্ছে সিঙ্গুলার। সো এগুলো মোটামুটি চিনলে। আর লেকচার 1 আমি যেটা বলছি তোমাদেরকে, যারা মিস করেছো তোমাদেরকে বলি যে লেকচার 1 এ যে শীটটা আছে সেটা মোটামুটি সুন্দরভাবে বোঝানো আছে, ওগুলো দেখলে তোমরা বুঝতে পারবা আশা করি। সো আর লেকচার 1 এর রেকর্ডটা আজকে আপলোড করার ব্যবস্থা করতেছি, সো ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে, সমস্যা হবে না। তো এই হচ্ছে বিষয়। তো তাহলে এখন তোমাদেরকে একটু আমি কথা বলার সুযোগ দেই। তো যেটা বলছিলাম যে ইংরেজি কিন্তু ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ ইংরেজি কিন্তু অনেক পার্ট, মানে প্রায় ওখানে রিটেনের 25 নাম্বার, আর এখানে আছে আমাদের 15 নাম্বারের মতো থাকবে কিন্তু। সো 35 মানে মোটামুটি অন্য সাবজেক্টের চাইতে ডাবল নাম্বার থাকবে ইংলিশে। আর ইংরেজিতে যেহেতু আলাদা করে আমাদের কি আছে, ইংরেজিতে যেহেতু আলাদা করে আমাদের পাস মার্ক থাকে, মানে ইংরেজিতে ফেল করলে সব সাবজেক্টে ফেল ধরা হয়, তাহলে কিন্তু এখানে আমাদের ইম্পর্টেন্স খুব ভালোভাবে দিতে হবে। ঠিক আছে? তো যারা ইংরেজিতে সময় দেওয়া নাই এতদিন, তারা ভালোভাবে সময় দেওয়া আজকে থেকে। আর রুটিনটা বলে দিচ্ছে যে যেদিন গ্রামারের ক্লাস হবে লেকচার, সেদিন সেই লেকচারটাই পড়বা, অর্থাৎ সপ্তাহে 2 দিন লেকচার হবে, ওই 2টা লেকচারই পড়বা। আর বাকি 4 দিন ভোকাবুলারি খালি মেমোরাইজিং পার্ট পড়বা, ইংলিশে ভোকাবুলারি, প্রিপোজিশন, স্পেলিং, তারপরে যে লিখিত অংশগুলো এইভাবে পড়তে থাকবা, অনুবাদ এগুলো দেখতে থাকবা।
আর নভেম্বরের মধ্যে টার্গেট করো যেন ভোকাবুলারি পার্টগুলো শেষ করতে পারো। প্রথম 5 পাতা পড়লেই হবে অ্যাকর্ডিং ইংলিশ থেকে, প্রথম 5 পাতা মানে 10 পেজ, পরে তারপরে প্রিভিয়াস এর কোশ্চেন দেখলে হবে ইনশাআল্লাহ। ভাই আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা করব? হ্যাঁ করো, সমস্যা নেই। ভাই কোশ্চেনটা নাউন ক্লজ থেকে, ওই যে ক্লাসরুম প্র্যাকটিস, তো এখানে ভাইয়া দ্যাট বিগিন, এখানে দ্যাট বিগিন দেয়ার এক্সিস্টেন্স অ্যাজ আইস স্টাফ অফ ক্রিস্টাল ওভার মোস্ট অফ দ্য আর্ট সিমস লাইকলি। এখানে ভাই সিমসও ভার্ব, বিগিনও ভার্ব, তো দুইটা ভার্বের জন্য আমরা জানি যে একটা ক্লজ মার্কার বসে, তো এখানে যদি দ্যাট বসে তাহলে অ্যাজও তো ভাই একটা ক্লজ মার্কার, তো সেন্টেন্সটা তোমাকে বোঝাচ্ছি, দাঁড়াও কত পেজ বলো ভাই? এটা 11। ওটা আর ওই পেজে যাইতে হবে না, তোমাকে বলে দিচ্ছি যে অ্যাজ আইস স্টাফ, ওটাকে যদি অ্যাজটাকে আমরা ক্লজ মার্কার হিসেবে ধরি তাহলে ঘটনা হচ্ছে এখানে একটা ঘটনা আছে, ঘটনাটা হচ্ছে দ্যাট, শুধু নমিনাল দ্যাট ক্লজ গুলাতেই ওই দ্যাট যুক্ত ক্লজটা একটা সাবজেক্টের মতো কাজ করে, ওটাকে আমরা ওভাবে ক্লজ মার্কার হিসেবে ধরবো না, বোঝা গেছে? জি ভাই। মানে ওই নমিনাল দ্যাট ক্লজের যেহেতু পুরো দ্যাট যুক্ত অংশটা একটা সাবজেক্টের মতো কাজ করে, যার জন্য ওইটা আমরা ক্লজ মার্কার হিসেবে ধরবো না, তো ওইটা আলাদা হিসেবে ধরবো, যেটা পুরোটা একটা সাবজেক্ট, বোঝা গেছে? জি ভাইয়া। ওটা নিয়ে টেনশন হওয়ার কিছু নেই, ওটা এমনিতে বুঝতে পারবে। আর আরেকটা জিনিস মনে রাখো, তুমি যিনি প্রশ্ন করেছো তোমার জন্য ভালো হবে, সেটা হচ্ছে যে ক্লজ মার্কার গুলো কিন্তু সবসময় ক্লজ মার্কার হিসেবে ব্যবহৃত হবে না, ওদের পরে কমপক্ষে একটা ভার্ব থাকতে হবে, অর্থাৎ ক্লজ মার্কার শব্দগুলা কমপক্ষে একটা ভার্বের আগে থাকতে হবে, তাহলেই ওগুলা ক্লজ মার্কার হবে, এছাড়া কিন্তু ক্লজ মার্কার হবে না। বুঝে গেছে? ভাইয়া ফার্স্ট লেকচারটা কোনখানে পাবো अवेलेबल? স্কলার্স ইউনিভার্সিটি নামে একটা ফেসবুকে গ্রুপ আছে, ওখানে অ্যাড হয়েছে। ভাইয়া ভোকাবুলারি যেটা বললেন ওখানে হচ্ছে মানে প্রথম 5 পাতায় আমাদের পুরো ভার্সিটি অ্যাডমিশনের সব কিছু কভার করে ফেলবে? কোথায়? এই যে অ্যাকুরেট ইংলিশ বই থেকে বললেন না প্রথম 5 পাতা ভোকাবুলারি পড়তে, আমাদের তো অনেকেই পড়তে পারে না, তো যার কারণে আসলে আমি মোটামুটি আমার অভিজ্ঞতা প্রথম 5 পাতা অথবা 6 পাতা যদি 10 পেজ বা 12 পেজ পড়ে ফেলা যায় সুন্দরভাবে সিনোনিম অ্যান্টোনিম সহ, তাহলে মোটামুটি কভার হয়ে যাবে, গুড এনাফ, মানে যথেষ্ট ভালো, আর করতে হবে না। তবে ওটা পরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একটু দেখে নিতে হবে, তাহলে আর ভোকাবুলারি পড়তে হবে না ইনশাআল্লাহ। বুঝা গেছে? এই হচ্ছে বিষয়। তো সবাই এভাবেই থাকবেন আর ক্লাস করবেন রেগুলার, ইংরেজি ক্লাস মিস দিয়েন না। আর যারা নতুন আজকে ক্লাস করলেন তারা ওই যে রিকোয়েস্ট দিয়ে মেসেজ করেন, তারপরে গ্রুপে অ্যাড দিয়ে দিবেন, সমস্যা নেই। আর ট্রান্সলেশন